বর্তমান যুগের একটি মেয়ে টাইম ট্রাভেল করে পৌঁছে যায় প্রাচীন কালের চৌ সাম্রাজ্যে এবং সেই মহারাজকে যুদ্ধে জিততে সাহায্য করে। কিন্তু তার সাথে এমন কি হবে যাতে সে আবারও বর্তমান যুগে ফিরে আসার সিদ্ধান্ত নেবে? সে কি আদেও ফিরে আসতে পারবে? আজকে আমরা জানবো ভালোবাসায় পাগল এক রাজার কাহিনী। প্রচন্ড ভালোবাসার পরিণতি কি আদেও সবসময় ভালো হয়? তাহলে চলো আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র ওয়েন্ডি শনকে দেখতে পাই। ওয়েন্ডি মনে মনে ভাবে যে আজকে আমার এখানে থাকার 7 বছর কমপ্লিট হলো, অর্থাৎ প্রাচীন যুগে থাকার। সে ভাবে যে আমি এখানে একটা মিশন নিয়ে এসেছিলাম, এখানের মহারাজাকে সাহায্য করার মিশন। মিশন শেষ হয়ে যাওয়ার পর আমার এখান থেকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি এখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিই কারণ মহারাজা ইভন ওয়েন্ডিকে প্রপোজ করেছিল এবং তার সাথে সারা জীবন থাকার কথা দিয়েছিল। তারপর ওয়েন্ডি এবং ইভানের একটা সন্তানও হয় এবং তারা খুবই সুখে দিন কাটাচ্ছিল। এবার ওয়েন্ডি রাজমহলের দিকেই হেঁটে আসছিল এবং মহলের সামনে দুজন দাসী দাঁড়িয়ে কথা বলছিল। তারা বলে যে সত্যি মহারাজ মহারানীকে এত ভালোবাসে সেটা বলার নয়। অপরজন বলে যে হ্যাঁ, তাই জন্যই তো মহারাজ দ্বিতীয় কোনো বিয়ে করেননি বা কোনো উপপত্নী রাখেননি। শুনেছি আজ নাকি মহারানীর জন্মদিন। মহারাজা এবং রাজকুমার মহারানীর জন্য একটা সারপ্রাইজের ব্যবস্থা করেছে। মহারানী সেটা দেখলে ভীষণ খুশি হবে। এবার এই সব কথা ওয়েন্ডি শুনতে পায় এবং সে তার দাসীদের বলে যে আমার পিছন পিছন আসার দরকার নেই, আমি একা গিয়েই দেখবো যে ওরা কি সারপ্রাইজের ব্যবস্থা করেছে। এবং সে তো খুবই হাসি মুখে তাদের মহলের দিকে এগিয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে ওয়েন্ডি যা দেখতে পাতে তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে দেখে যে তার স্বামী অপর একটি মেয়েকে কোলে করে নিয়ে ঘোরাচ্ছে এবং সেই মেয়েটি হলো তার স্বামী ইভানের প্রথম ভালোবাসা লরা। ইভান লরাকে তার জন্মদিনের জন্য একটি সুন্দর ব্রেসলেট উপহার দেয়, যাতে কিনা লরার নাম খোদাই করা ছিল। অর্থাৎ এই দিন ওয়েন্ডির বার্থডে তো ছিল এবং তার সাথে লরারও জন্মদিন ছিল। লরা বলে যে তুমি আমাকে যাই উপহার দাও না কেন, তুমি কিছু দিলেই আমি তাতে খুশি। এবং লরা ইভানকে কিস করতে যায়, কিন্তু ইভান তাকে থামিয়ে দিয়ে বলে যে "আজকে কিন্তু ওয়েন্ডিরও জন্মদিন, ও আমাদের দেখে ফেলতে পারে"। কিন্তু তখনই তাদের ছেলে ম্যাক্স, অর্থাৎ ওয়েন্ডি এবং ইভানের ছেলে ম্যাক্স সেখানে আসে এবং তার বাবাকে বলে যে বাবা, আজকে লরা আন্টির জন্মদিন, তুমি আজকের দিনে ওকে রিফিউজ করো না। আমি তোমাদের এই কথাটা গোপন রাখবো, আমি তোমাদের হয়ে পাহারা দিচ্ছি যাতে মা এই দিকে না আসে। এবং ম্যাক্স তার বাবার পরকীয়ার জন্য পাহারা দিতে থাকে যাতে তার মা এদিকে না আসে। এবং এই দৃশ্য দেখার পরে ওয়েন্ডির তো মাথা খারাপ হয়ে যায় যে যে সন্তানকে সে জন্ম দিয়েছে সেই সন্তানই তার সাথে এমন করছে। এবার আমরা রাতের বেলার দৃশ্য দেখতে পাই। ওয়েন্ডি তার নিজের মহল প্যালেস অফ জয়তে ফিরে আসে এবং সে তার একটি বক্স থেকে একটা ব্লু পেন্ডেন্ট বার করে এবং সেই পেন্ডেন্টটাই ছিল তার টাইম মেশিন, বা বলা যায় তার টাইম ট্রাভেলের প্রধান উপাদান। সে সেই মেশিনটিকে হাতে নিয়ে বলে যে মেশিন, তুমি কি এখনো কাজ করছো? মেশিনটি বলে যে আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? ওয়েন্ডি বলে যে আমি এই সময় থেকে আবারও বর্তমান সময় ফিরে যেতে চাই এবং তার মেশিন থেকে রিপ্লাই আসে যে হোস্ট 1213, 7 দিন পর তোমার টাইম পোর্টাল খুলে যাবে, তুমি ডিপার্চারের জন্য রেডি হও। এবং তার এই সময় থেকে আবারও বর্তমান সময় ফিরে আসার 7 দিনের কাউন্টডাউন শুরু হয়ে যায়। এবার তারপরই সেখানে ইভান এবং ম্যাক্স আসে। ইভান বলে যে ওয়েন্ডি, তুমি এখানে কি করছো? আজ তো তোমার জন্মদিন, আমি তোমার জন্য একটা ভীষণ স্পেশাল গিফট এনেছি। এবং ইভান তাকে সেই গোল্ডেন ব্রেসলেটটি দেয়। তার ছেলে ম্যাক্স বলে যে মা, এটা কিন্তু ভীষণই সুন্দর আর দামি একটা জিনিস, এতে তোমার নামও খোদাই করা আছে। এবার ওয়েন্ডি ব্রেসলেটটা হাতে নিয়ে দেখে যে তাতে তার নাম নয়, তাতে লরার নাম খোদাই করা ছিল। ওয়েন্ডি বলে যে সত্যি এটা ভীষণ দামি একটা জিনিস। এবার ইভান বুঝতে পারে যে কিছু একটা গড়বড় হয়েছে এবং সে সঙ্গে সঙ্গে ব্রেসলেটটা কেড়ে নিয়ে বলে যে সত্যি আমাদের দাস দাসীগুলো কোনো কমবেন না, নিশ্চয়ই ওরাই কিছু একটা গন্ডগোল করে ফেলেছে। ওয়েন্ডি বলে যে আমার থেকে কিছু লুকোতে হবে না, আমি সবই জানি। আমি জানি যে লরা গ্রান্ট ফিরে এসেছে। ইভান বলে যে তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমাকে পুরোটা খুলে বলছি। ইভান বলে যে সিংহাসনের জন্য যুদ্ধের সময় লরার বাবা দাদা দুজনেই আমার জন্য প্রাণ দিয়েছিল, এমনকি লরাকেও শত্রুপক্ষ তুলে নিয়ে গেছিল। এখন যখন ও ছাড়া পেয়ে ফিরে এসেছে, ওর তো আর কেউ নেই, তাহলে ওকে কে আশ্রয় দেবে বলো?
এবার তখনই লরা এসে ওয়েন্ডির পায়ের কাছে পড়ে যায় এবং বলে যে, ওয়েন্ডি, তুমি প্লিজ আমাকে এখান থেকে তাড়িয়ে দিও না, তুমি আমাকে ইভানের পাশে থাকতে দিও। ইভান লরাকে তুলে বলে যে, লরা, এরকম করার কোনো দরকার নেই, আমি নিশ্চিত যে ওয়েন্ডি তোমার সাথে খারাপ কিছু করবে না। ম্যাক্স বলে যে, মা, লরার সত্যিই খুব করুণ অবস্থা, তুমি ওকে তাড়িয়ে দিও না, তুমি ওকে থাকতে দাও। ওয়েন্ডি বলে যে, ঠিক আছে, তোমাদের যা ইচ্ছা। এবার ওয়েন্ডি তো মনে মনে জানতোই যে সে কিছুদিন পর ফেরত চলেই যাচ্ছে, তাই জন্য সে এইসব নিয়ে মাথা ঘামায় না। ইভান বলে যে, আমি জানতাম তুমি এটা বলবে, তুমি খুবই দয়ালু, তুমি খুব ভালো, তুমি চিন্তা করো না, লরা কিন্তু এখানে কিছুদিনের জন্যই থাকবে, তাতে আমাদের রিলেশন কোনোভাবে এফেক্ট হবে না, আমার মনে শুধু তুমিই আছো। ম্যাক্সও অন্যদিকে লরাকে জড়িয়ে ধরে এবং বলে যে, এবার থেকে আমি লরাকে প্রতিদিন দেখতে পাবো। এবার ওয়েন্ডির তার পুরনো দিনের কথা মনে পড়ে, তার মনে পড়ে যে সে এখানে এসেছিল ইভানকে যুদ্ধে সাহায্য করার জন্য, এবং যুদ্ধে সাহায্য করার পর সে ইভানকে বলেছিল যে সে এবার ফিরে যাবে। কিন্তু ইভান তখন তাকে বলেছিল যে, ওয়েন্ডি, তোমাকে ছাড়া আমি এই যুদ্ধে জিততেই পারতাম না, তুমি না থাকলে আমি কবেই মরে যেতাম, তাই জন্য আমি চাই যে তুমি আমার মহারানী হয়ে আমার সাথে থাকো। ওয়েন্ডি তাকে বলেছিল যে, ইভেন আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু এই বহু বিবাহ বা একজন মহারাজের এত কটা স্ত্রী, এই ব্যাপারটা আমি মেনে নিতে পারবো না। এবং তখন ইভেন ভগবানের নামে প্রতিজ্ঞা করেছিল যে, আমি কখনোই তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, বা অন্য কোনো মহিলাকে নিজের কাছে স্থান দেব না। ওয়েন্ডি তখন বলেছিল যে, ঠিক আছে, তাহলে আমি রাজি আছি, কিন্তু মনে রাখবে, তুমি যদি কখনো আমাকে চিট করো তাহলে কিন্তু আমি আবারও আমার সময় ফিরে যাব। তখন থেকেই তাদের সম্পর্কের শুরু। ওয়েন্ডি মনে মনে ভাবে যে, ইভান, তুমি তোমার প্রতিজ্ঞা না রাখলেও আমি যা বলেছি সেই কথা কিন্তু আমি রাখবো। এবার অন্যদিকে আমরা দেখতে পাই যে ওয়েন্ডি যখন মহল থেকে বেরিয়ে যাচ্ছিল তখন লরা তার কাছে আসে এবং বলে যে, তুমি কি ভেবেছো ইভান আমাকে তোমার জন্য বা তোমার কথা এখানে থাকতে দিয়েছে? তুমি কি শুনতে চাও কাল রাতে আমার আর ইভানের মধ্যে কি হয়েছে? এবং লরা তার গলার লাভ বাইট গুলি দেখাতে থাকে, বলে যে, তোমাদের মাঝে যাই হোক না কেন তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু তখনই লরা তাকে থামিয়ে বলে যে, শোনো, যখন যুদ্ধ হয়েছিল তখন আমি জানতাম যে ইভান হেরে যাবে, তাই নিজেকে বাঁচানোর জন্য আমি শত্রুপক্ষের সাথে হাত মিলিয়েছিলাম। ওয়েন্ডি বলে যে, কি, তুমি তাহলে সেই বিশ্বাসঘাতক? লরা বলে যে, হ্যাঁ, কিন্তু তারপর আমি দেখলাম যে ইভান জিতে গেল, যদি আমি না চলে যেতাম তাহলে কি তুমি ইভানকে বিয়ে করতে পারতে? কিন্তু এখন আমি এসে গেছি, তাই ইভান এখন আমার। আজকে আমি তোমাকে দেখাবো যে ও কাকে বেশি ভালোবাসে। এবার ততক্ষণে ইভান আর ম্যাক্সও সেখানে চলে এসেছিল। ইভান বলে যে, তোমরা কি বিষয়ে গল্প করছো? এবং তখনই একটি হত্যাকারী বা একজন গুপ্তঘাতক সেখানে আসে এবং তাদের উপর হামলা করে। ওয়েন্ডি ইভানের দিকে ছুটে যায় যে, ইভান, আমাকে বাঁচাও, কিন্তু ইভান তো ততক্ষণে লরাকে বাঁচাতে ছুটে গেছিল। এবং তখনই হত্যাকারীটি এসে ওয়েন্ডির বুকে তরোয়াল ঠুকিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে ইভানের ওয়েন্ডির দিকে চোখ যায়। ওয়েন্ডি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এবার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই ওয়েন্ডিকে বেড রেস্টে, তার ক্ষতর চিকিৎসা করা হয়েছিল এবং সে রেস্ট করছিল। ইভান তার সামনেই বসেছিল এবং ইভান তার হাত ধরে বলে যে, ওয়েন্ডি, তুমি এখন ঠিক আছো? কিন্তু ওয়েন্ডি তার হাত থেকে নিজের হাত সরিয়ে নেয়। ইভান বলে যে, ওয়েন্ডি, আমি জানি তুমি আমার উপর রাগ করেছো, কিন্তু রাগ করো না প্লিজ, আসলে লরার একটা পুরনো ক্ষত আছে, ওটার উপর যদি আবারও আঘাত লাগতো তাহলে ওর প্রাণ নাশ হতে পারতো, তাই জন্যই আমি ওকে বাঁচিয়েছি। ম্যাক্সও তখন এসে বলে যে, মা, তুমি কয়েকদিন রেস্ট নিলেই তো ঠিক হয়ে যাবে। এবার ওয়েন্ডির পুরনো কথা মনে পড়ে, তার মনে পড়ে যে একবার সে সূচ দিয়ে সেলাই করছিল এবং তাতে তার আঙুলে ফুটে একটুখানি রক্ত বেরিয়েছিল, কিন্তু তাতেও ইভান এতটাই বিচলিত হয়ে পড়েছিল যে সে ডাক্তার ডাকার কথা বলছিল। এমনকি তার ছেলে ম্যাক্সও বলেছিল যে, মা, আমি তাড়াতাড়ি বড় হয়ে তোমাকে প্রোটেক্ট করব। কিন্তু সেই খুশির দিন তার জন্য বেশি দিন স্থায়ী হয়নি। এবং এই কথা ভেবেই ওয়েন্ডির চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। ইভান বলে যে, ওয়েন্ডি, তুমি যতদিন না ঠিক হচ্ছ আমি তোমার কাছে এখানেই বসে থাকবো, তোমার কেয়ার করব। এবার আমরা রাতের বেলার দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ইভান সত্যিই ওয়েন্ডির কাছে বসেছিল এবং সে বসে বসে ওখানেই ঘুমিয়ে পড়েছিল। এবং তখনই বিদ্যুৎ চমকে ওঠে এবং ইভানের ঘুম ভেঙে যায় এবং সে দেখতে পায় যে লরা তার সাথে দেখা করতে এসেছে। এবার কিছুক্ষণ পরই ওয়েন্ডির ঘুম ভেঙে যায় কারণ তার জল তেষ্টা পেয়েছিল এবং সে উঠে জল খেতে যায়, কিন্তু জল খেতে গিয়েই সে ইভান এবং লোরার শব্দ শুনতে পায় এবং সে বাইরে গিয়ে দেখে যে সেখানে ইভান আর লরা বসে কথা বলছে।
লরা ইভানকে বলছে যে দেখো না, কি বিদ্যুৎ চমকাচ্ছে। তুমি তো জানোই যে আমি বিদ্যুতে ভয় পাই। তাহলে কি আজকের রাতটা তুমি আমার সাথে থাকবে না? ইভান বলে যে ঠিক আছে। এবার তখনই লরা ইভানের আঙুলে একটা আংটি দেখতে পায় এবং সেটা দেখে বলে যে এটা কি সুন্দর দেখতে, এটা তুমি আমাকে দেবে? ইভান বলে যে ঠিক আছে, তোমার যখন পছন্দ হয়েছে এটা আমি তোমাকেই দেব। এটা এমন কিছু ইম্পর্টেন্ট না। এই সব কথাগুলি ওয়েন্ডি শুনতে পায় এবং আমরা দেখতে পাই তার হাতেও একই রকম দেখতে একটি আংটি রয়েছে এবং তার মনে পড়ে যে সে এই আংটিটা ইভানকে দিয়েছিল। সে ইভানকে বলেছিল যে এই আংটিটা আমাদের ভালোবাসার একটা চিহ্ন স্বরূপ, এটা তুমি কখনো করো না। এবার তখনকার দিনে তো এঙ্গেজমেন্ট রিং এর কনসেপ্টটা ছিল না, তাই জন্য ওয়েন্ডি এইভাবে ইভানকে এই আংটিতে দিয়েছিল এবং ইভান ওয়েন্ডিকে কথা দিয়েছিল যে সে সারা জীবনেও এই আংটিটা খুলবে না। এবং তখনই ওয়েন্ডির কাছে নোটিফিকেশন আসে যে মাত্র 3 দিন পরই তার এই দুনিয়া থেকে যাত্রা শুরু হবে, অর্থাৎ সে আবার মডার্ন যুগে পৌঁছে যাবে। এবার আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই। ওয়েন্ডি সকালবেলা উঠে তার সকালের ওষুধ খাচ্ছিল এবং তখনই সেখানে ইভান আসে এবং বলেই যে ওয়েন্ডি, এত তাড়াতাড়ি উঠে পড়েছো কেন, তোমার তো রেস্ট নেওয়ার কথা। এবার ওয়েন্ডি তখনই ইভানের আঙুলের দিকে তাকায়, যেখানে সেই আংটিটা তো ছিল না এবং ইভান সেটা দেখে চমকে যাওয়ার অভিনয় করে। সে বলে যে এমা, আংটিটা কোথায় গেল? নিশ্চয়ই কোথাও হারিয়ে গেছে, আমি এক্ষুনি গিয়ে খুঁজছি। ওয়েন্ডি বলে যে তার কোনো দরকার নেই, ওটা এমনিতেও খুব একটা ইম্পর্ট্যান্ট কিছু তো ছিল না। ইভান বলে যে ওয়েন্ডি, তোমাকে একটু আলাদা লাগছে কেন? তুমি কি কোনো ব্যাপারে আমার উপর রেগে আছো? আমি কি কিছু অন্যায় করেছি? ওয়েন্ডি বলে যে না, সেরকম কিছু হয়নি, তুমি হয়তো বেশিই ভাবছো। ইভান বলে যে আর 2 দিন পর নিউ ইয়ার। নিউ ইয়ারের রাতে আমি, তুমি আর ম্যাচ সেই আগের মতো ফ্যামিলি ডিনার করব। তোমার সমস্ত মন খারাপ ভুলে যাও, আমরা সেই দিন অনেক মজা করব। ওয়েন্ডি মনে মনে ভাবে যে 2 দিন পর আমি এখান থেকে চলেই যাব, সুতরাং ওই ডিনারটাই আমাদের ফাইনাল গুড বাই হবে। এবার আমরা 2 দিন পরের দৃশ্য দেখতে পাই। সেদিন ইভান এবং বাকিরা নববর্ষের প্রার্থনার জন্য তৈরি হয়। এবার ইভান ওয়েন্ডির দিকে হাত বাড়িয়ে দেয় তার হাত ধরার জন্য, কিন্তু তখনই সেখানে লরা এসে ইভানের হাত ধরে নেয়। যাই হোক, এবার তারা 3জন প্রার্থনার জায়গায় উপস্থিত হয়, যেখানে নিউ ইয়ার্স ইভে তারা নববর্ষে তাদের সাম্রাজ্যের ভালোর জন্য, সকল প্রজাদের মঙ্গলের জন্য প্রার্থনা করতে উপস্থিত হয়েছিল এবং সেখানে আমরা রাজসভার অন্যান্য লোকদেরও দেখতে পাই। এবার ওয়েন্ডি আর ইভান তো ধূপ জ্বালিয়ে গডের কাছে প্রার্থনা করে এবং তখনই তাদের রাজ জ্যোতিষী ভগবানের কাছে প্রার্থনা করে সেখান থেকে একটি স্ক্রোল বার করে, যেই স্ক্রোলে এই সাম্রাজ্যের ভবিষ্যৎবাণী করা ছিল, অর্থাৎ তাদের আগামী বছর কেমন যাবে সেই নিয়ে লেখা ছিল। এবং রাজ জ্যোতিষী সেটা পড়ে। সেই ভবিষ্যৎবাণীতে লেখা ছিল যে মহারাজের সাথে এখন একজন ভয়ঙ্কর ডিমনেস রয়েছে। এবার ইভান চমকে উঠে বলে যে কে ডিমনেস, এটা কি বলছো? একজন মন্ত্রী বলে যে মহারাজ, এখন আপনার হারেমে কেবলমাত্র মহারানী ওয়েন্ডি এবং লরা গ্রান্ট রয়েছে, তাহলে নিশ্চয়ই ওদের দুজনের মধ্যেই কেউ একজন ডিমনেস হবে। অপর এক মন্ত্রী বলে যে তাড়াতাড়ি ভবিষ্যৎবাণীর দ্বিতীয় অংশটা পড়ো, এদের মধ্যে কে ডিমনেস সেটা তো জানতে হবে। এবং জ্যোতিষীটি তখন স্ক্রলটি মহারাজাকে দিয়ে দেয় এবং বলে যে মহারাজা, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আপনি নিজে পড়লেই ভালো হবে। এবার মহারাজা সেই স্ক্রোলটা কেড়ে নেয় এবং সেখানে যার নাম লেখা ছিল সেটা দেখেই মহারাজ চমকে যায়। একজন মন্ত্রী তখনই বলে ওঠে যে মহারাজ যবে থেকে সিংহাসনে বসেছেন আমাদের ভালোই হয়েছে, কিন্তু যখন থেকে এই লরা গ্রান্ট আমাদের সাম্রাজ্যে ফিরেছে তখন থেকে সে আমাদের জন্য অনেক অভিশাপ সাথে করে নিয়ে এসছে। নিঃসন্দেহে এই লরা গ্রান্টই হচ্ছে সেই ডেমোনাস। অপর একজন বলে যে মহারাজ, যদি লরা গ্রান্টি সেই ডেমনেস হয়ে থাকে তাহলে ওকে এক্ষুনি মৃত্যুদণ্ড দেয়া হোক। আমাদের সাম্রাজ্যের ভবিষ্যৎ নিয়ে আমরা কিন্তু ছেলে খেলা করতে পারি না। সব মন্ত্রীরা বলতে থাকে যে মহারাজ, আমাদের তাড়াতাড়ি বলুন যে ডেমনেসটা কে। এবং লরা ইভানের হাত ধরে বলে যে ইভান, আমাকে বাঁচাও। ইভান তখনই বলে যে এখানে মহারানী ওয়েন্ডির নাম লেখা আছে, অর্থাৎ ওয়েন্ডি হচ্ছে সেই শয়তানি বা ডিমনেস যার জন্য তাদের সাম্রাজ্যে ভয়ঙ্কর দিন আসতে চলেছে। এই শুনে তো মন্ত্রীরা অবাক হয়ে যায়। একজন মন্ত্রী বলে যে কিন্তু মহারানী এত দয়ালু, এত ভালো, উনি কি করে আমাদের সাম্রাজ্যের জন্য বাজে সময় ডেকে আনবেন? এবার তখনই ইভানের হাত থেকে স্ক্রোলটা পড়ে যায় এবং সেটা ওয়েন্ডি তুলে নেয় এবং ওয়েন্ডি তুলে নিয়ে দেখে যে সেখানে আসলে তার নাম না, সেখানে কিন্তু আসলে লরারই নাম লেখা ছিল। কিন্তু তখনই ইভান ওয়েন্ডির হাত থেকে স্ক্রোলটা কেড়ে নেয় এবং বলে যে ওয়েন্ডি, লরা এই পৃথিবীতে খুব একা,
ওর বাবা দাদা কেউ নেই। আমি যদি ওর নাম ডিমনেস হিসেবে নিই তাহলে ওকে কেউ বাঁচতে দেবে না, মেরে ফেলবে। তুমি প্লিজ ওকে সাহায্য করো। ওয়েন্ডি বলে যে তুমি লড়ার জন্য এত কিছু করতে পারো। ইভেন বলে যে ওর বাবা দাদা আমাদের জন্য প্রাণ দিয়েছে। ওদের গ্র্যান্ড পরিবার আমাদের রাজ পরিবারের সাথে অনেক দিন ধরে যুক্ত। ওদের পরিবারের কেউ আর বেঁচে নেই, একমাত্র লড়াই বেঁচে আছে। আমার দায়িত্ব ওদের পরিবারের শেষ সন্তানকে বাঁচিয়ে রাখা। ওয়েন্ডি বলে যে গ্র্যান্ড পরিবার তোমার জন্য প্রাণ দিয়েছে। আমি আমি তোমাকে বাঁচানোর জন্য নিজের প্রাণ দিতে কি প্রস্তুত ছিলাম না? এবার আমরা ফ্ল্যাশব্যাকে তাদের যুদ্ধের দৃশ্য দেখতে পাই, যখন ইভন সিংহাসনে বসার যুদ্ধ করছিল, এবং তখন তার পাশে তার সবচেয়ে লয়াল সৈন্য হিসেবে কিন্তু ওয়েন্ডি ছিল, এবং ওয়েন্ডি তার জন্য লড়াই করতে গিয়ে নিজেও অনেক চোট খেয়েছিল। ইভান তাকে বলেছিল যে তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমার সাথে থাকলে তুমিও বিপদে পড়বে। কিন্তু ওয়েন্ডি তাকে বলেছিল যে আমি মরে গেলেও আমি তোমাকে রক্ষা করব, এবং সেই কথা ইভানেরও মনে পড়ে। সে বলে যে না ওয়েন্ডি, আমি কিছু ভুলিনি। আমার মনে আছে যে তুমি আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলে। ওয়েন্ডি বলে যে সত্যিই তুমি ভোলোনি? তাহলে তুমি আজকে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ কার জন্য? লড়ার জন্য? ইভান বলে যে না ওয়েন্ডি, তোমাকে সবাই এই সাম্রাজ্যের দয়ালু রানী হিসেবে চেনে। যখন তারা জানবে যে তুমি ডিমনিস, কেউ কিন্তু তোমার মৃত্যু চাইবে না, আমি তোমাকে প্রোটেক্ট করব। কিন্তু তখনই মন্ত্রীরা বলে ওঠে যে মহারাজ, যদি সত্যি মহারানী ডিমনিস হয়ে থাকে তাহলে মহারানীকে এক্ষুনি মৃত্যুদণ্ড দেওয়া হোক। ইভান চেঁচিয়ে ওঠে যে তোমার এত সাহস হয় কি করে এরকম কথা বলার? মহারানী এই সাম্রাজ্যের মায়ের সমান। কিন্তু মন্ত্রীটি বলে যে মহারাজ, এটা তো একটা ভবিষ্যৎবাণী, এটা ভগবানের ইচ্ছা। এখানে আমরা আমাদের সাম্রাজ্যকে বাঁচাতে এইটুকু করতেই পারি। আমাদের সাম্রাজ্য আমাদের কাছে সবার আগে। অপর একজন মন্ত্রী বলে ওঠে যে হ্যাঁ, আমাদের ড্যারিয়েথের ভবিষ্যতের জন্য, আমাদের প্রজাদের জন্য যদি মহারানীকে বলিদান দিতে হয় আমাদের সেটাই দিতে হবে। মহারাজ বলে যে তোমার এত সাহস, তুমি মহারানীর মৃত্যু চাইছো? তুমি জানো এর জন্য আমি তোমাকে মেরে ফেলতে পারি। কিন্তু মন্ত্রীটি বলে যে মহারাজ, যদি আমার সাম্রাজ্যের জন্য স্ট্যান্ড নিতে গিয়ে আমি মারাও যাই, তাও আমি ভয় পাবো না। ইভন বলে যে তুমি কি ভেবেছো আমি তোমাকে মারবো না? সে তার সৈন্যকে আদেশ দেয় ওই মন্ত্রীটিকে মেরে ফেলার জন্য। কিন্তু তখনই লরা বলে যে ইভান, এরকম করো না। উনি আমাদের মন্ত্রিসভার একজন ইম্পর্টেন্ট ব্যক্তি। ওনাকে যদি মেরে ফেলো তাহলে আমাদেরই ক্ষতি। লোকজন ওয়েন্ডিকে আরো বেশি করে শয়তানি বা ডিমনেস ভাববে। ওয়েন্ডিকে বাঁচানোর আমার কাছে একটা উপায় আছে। ইয়ন বলে যে তোমার কাছে কি উপায় আছে ওয়েন্ডিকে বাঁচানো? লরা বলে যে এরকম আগেও একবার ভবিষ্যৎবাণী হয়েছিল। এর আগে যে রাজা ছিল তার ছেলে নাকি অভিশপ্ত, সে নাকি ডিমন। তখন মহারাজ তার ছেলের চোখ উপড়ে নিয়ে তাকে অন্ধ করে দিয়েছিল এবং ভগবানের কাছে উৎসর্গ করেছিল, যার ফলে তার ছেলেকে মরতেও হয়নি এবং তাদের সেই অভিশাপও কেটে গেছিল। আমরাও যদি ওয়েন্ডির চোখ উপড়ে নিয়ে তাকে অন্ধ করে দিই তাহলে কেমন হয়? এবার এই কথা শুনে মন্ত্রীরা বলে যে হ্যাঁ, এইটা একটা ভালো উপায়। আমরা চাই যে যাতে মহারানীর চোখ অন্ধ করে দেওয়া হোক। লরা মনে মনে ভাবে যে ওয়েন্ডি, এবার আমি দেখব অন্ধ হয়ে গিয়ে তুমি কি করে ইভানকে সিডিউস করো। কিন্তু ইভান তাতেও রাজি হয় না। সে বলে যে কখনোই আমি ওয়েন্ডিকে অন্ধ হতে দেব না। কিন্তু তখনই একটি মন্ত্রী বলে ওঠে যে মহারাজ, আমাদের সাম্রাজ্যের ভালোর জন্য এবং এই কথাটি স্ট্যান্ড নেওয়ার জন্য আমি নিজেকে বলিদান দিলাম, যাতে আমাদের এই কথাটি সবাই সত্য প্রমাণ করে। এবং সে নিজে গিয়ে থামে মাথা ঠুকে মরে যায়। সব মন্ত্রীরা বলতে থাকে যে মহারাজ, আপনাকেও আগের রাজার মতো করতে হবে, ওয়েন্ডির চোখ উপড়ে নিতে হবে। এবং তখনই ইভান ওয়েন্ডির দিকে ঘোরে এবং তার তরোয়াল বার করে। ওয়েন্ডি তো প্রচন্ড ভয় পেয়ে যায় এবং বলে যে ইভান, এটা তুমি কি করছো? ইভান বলে যে আমাকে ক্ষমা করো ওয়েন্ডি, তোমার প্রাণ বাঁচানোর এটাই একমাত্র উপায়। এবার তখনই ওয়েন্ডির লকেটটি থেকে একটি নোটিফিকেশন আসে, যার মাত্র 2 ঘন্টা পরেই সে ভবিষ্যতের উদ্দেশ্যে রওনা দেবে। ওয়েন্ডি বলে যে ইভান, আমি কিছুক্ষণের মধ্যেই এই দুনিয়া থেকে চলে যাব, আর আমি চলে গেলে তোমাদের ক্ষতি কে করবে? তাহলে আমাকে কেন অন্ধ করে দিচ্ছ? আমাকে অন্ধ করো না। ইভান বলে যে ওয়েন্ডি, এই দুনিয়াতে তোমার আমি আর ম্যাক্স ছাড়া কে আছে বলো? তুমি কার কাছেই বা যাবে? তুমি চিন্তা করো না। তুমি অন্ধ হয়ে গেলেও আমি তোমাকে একই রকম ভাবে ভালোবাসবো। তুমি অন্ধ হয়ে গেলে আমি তোমার চোখ হয়ে থাকবো। ওয়েন্ডি বলে যে ইভান, তুমি যখনই তোমার প্রমিস ভেঙেছিলে আমি তখনই ঠিক করে নিয়েছিলাম আমি এখান থেকে চলে যাব, এবং সে পিছন ঘুরে পালাতে যায়। কিন্তু তখনই ম্যাক্স এসে তাকে জড়িয়ে ধরে এবং বলে যে মা, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি আমাদের ব্যাপারে এতটুকুও চিন্তা করো না? সে বলে যে মা, তুমি দয়া করে এখানে থাকো। হয়তো তোমার চোখ চলে যাবে, তুমি অন্ধ হয়ে যাবে, কিন্তু লড়ার তো প্রাণ চলে যাবে। তুমি প্লিজ লড়াকে সাহায্য করো মা।
এবার ওয়েন্ডি তার নিজের সন্তানের এমন অকৃতজ্ঞ রূপ দেখে সত্যিই অবাক হয়ে যায়। এবার তখনই লড়ার ইশারাতে দুজন মন্ত্রী গিয়ে জোর করে ওয়েন্ডির হাত ধরে থাকে। ওয়েন্ডি চেঁচাতে থাকে যে ইভান তুমি এরকম করতে পারো না, কিন্তু ইভান তার তরোয়াল দিয়ে ওয়েন্ডির দু চোখ অন্ধ করে দেয়। এবার আমরা পরবর্তী দৃশ্যে দেখতে পাই যে ওয়েন্ডির চোখের শুশ্রূষা করা হয় এবং তার চোখে আমরা একটি সাদা পট্টি দেখতে পাই। তার স্বামী তাকে বলে যে ওয়েন্ডি তুমি চিন্তা করো না, আর এই ক্ষতির ক্ষতিপূরণ আমি অন্যভাবে দিয়ে দেব, আমি তোমার অনেক খেয়াল রাখবো। ম্যাক্স বলে যে হ্যাঁ মা, আর 2 ঘন্টা পরই আমাদের নিউ ইয়ারে ডিনার হবে, তখন আমরা একসাথে ডিনার করব। এবার তখনই ওয়েন্ডির লকেটে নোটিফিকেশন আসে যে হোস্ট কিছুক্ষণের মধ্যেই ভবিষ্যতের পোর্টাল খুলে যাবে, ডিপার্চারের জন্য রেডি হও। ওয়েন্ডি তার স্বামী এবং সন্তানকে বলে যে ঠিক আছে তোমরা ডিনারে যাও, আমি কিছুক্ষণ পরে চেঞ্জ করে আসছি, এবং সে তার স্বামীকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। তখনই লরা ইভনের হাত ধরে বলে যে ওয়েন্ডি নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে, ওকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দাও, এবং তারা ওয়েন্ডির ঘর থেকে চলে যায়। এবার আমরা দেখতে পাই যে রাতের বেলা ওয়েন্ডি তৈরি হয়ে সেই ডিনার ব্যাঙ্কোয়েটে যাচ্ছিল, এবং তখনই সে কিছু বাজি ফাটার শব্দ শুনতে পায়। সে তার দাসীকে জিজ্ঞাসা করে যে এটা কিসের শব্দ, এবং দাসীটি বলে যে বাজি ফাটার শব্দ। ইভান এবং ম্যাক্স আর লরা বাজি ফাটানো দেখছে, এবং আমরা দেখতে পাই যে তারা তিনজন একটা পরিবারের মতো দাঁড়িয়ে বাজি ফাটানো এনজয় করছিল। ওয়েন্ডের মনে পড়ে যে কিভাবে প্রত্যেক বছর সে তার পরিবারকে নিয়ে এই দিনটা উপভোগ করত, কিভাবে নিউ ইয়ারের দিনে প্রতি বছর তার স্বামী আর সন্তান তার জন্য এই ফায়ারওয়ার্ক গুলো প্রিপেয়ার করত। এবার সে তার দাসকে একটি চিঠি দিয়ে বলে যে এটা ইভানকে দিয়ে দেবে, এবং তখনই ঝিরঝির করে বরফ পড়তে শুরু করে, এবং ওয়েন্ডি এগিয়ে যায় তার ভবিষ্যতে যাওয়ার পোর্টালের দিকে, এবং যেতে যেতে তার ইভানের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে। তাদের প্রথম বিয়ের রাতের কথা, সে কিভাবে ম্যাক্স আর তার স্বামীর সাথে ভীষণ সুখে ছিল। সে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তার এই রাজ পরিবারের চিহ্ন তার চুলের অলংকারগুলি খুলে ফেলে। এবার অপরদিকে আমরা দেখতে পাই যে ইভান লরা এবং ম্যাক্সকে নিয়ে তার ব্যাঙ্কোয়েটে ডিনার করছিল, এবং তার হঠাৎই মনে হয় যে কি ব্যাপার, এখনো ওয়েন্ডি এলো না কেন। এবং তখনই ওয়েন্ডির দাসীটি এসে ইভানকে সেই চিঠিটা দেয়। ইভান খামটা খুলেই দেখে যে সেখানে ওয়েন্ডির সেই আংটিটা, এবং সেখানে একটা চিঠি। ইভান সেই চিঠিটা পড়েই বুঝতে পারে যে ওয়েন্ডি চিরকালের মতো চলে যাচ্ছে। সেখানে লেখা ছিল যে আমাদের সম্পর্কটা সুতোর মতোই ভেঙে গেল, ঠিক যেভাবে আয়না ভাঙে, ঠিক যেভাবে শিশিরগুলি সকাল হওয়ার সাথে সাথে মিলিয়ে যায়, কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না। তাই আমি চিরকালের জন্য তোমার থেকে বিদায় নিচ্ছি। এবার সঙ্গে সঙ্গে ইভান ছুট লাগায় যে কোথায় ওয়েন্ডি। লরা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ইভান তাকে ধাক্কা দিয়ে সরিয়ে ওয়েন্ডিকে খোঁজার জন্য চলে যায়, এবং ইভানের সাথে ম্যাক্সও যায়। কিন্তু ততক্ষণে ওয়েন্ডি নির্দিষ্ট স্থানে পৌঁছে গেছিল, অর্থাৎ যেখানে তার টাইম পোর্টালটি ওপেন হবে, সেটা ছিল তাদের প্যালেসের বারান্দায়। ওয়েন্ডির মনে পড়ে যে এই বারান্দাতে দাঁড়িয়েই একদিন ইভান তাকে বিয়ের কথা বলেছিল, এবং সেই কথা ভেবে ওয়েন্ডির চোখ থেকে জল বেরিয়ে আসে। কিন্তু সেটা জল না, সেটা রক্ত ছিল, কারণ ওয়েন্ডির চোখে যে ক্ষত ছিল সেটা তো ইভানের জন্যই ছিল। এবার তার ডিভাইসটি কাউন্ট ডাউন শুরু করে দেয় যে 10, 9, 8। এবার ততক্ষণে ইভান এবং ম্যাক্সও সেখানে চলে এসেছিল। ইভান ওপরের দিকে তাকিয়ে দেখে যে ওয়েন্ডি সেখানে দাঁড়িয়ে আছে। সে তাড়াতাড়ি ওয়েন্ডিকে ধরার জন্য সিঁড়ি দিয়ে উঠতে থাকে। ওয়েন্ডি বুঝতে পারে যে ইভান তাকে আটকানোর জন্য এসেছে, কিন্তু ওয়েন্ডি আর ইভানের জন্য দাঁড়ায় না। তার টাইম পোর্টালটি খুলে যায়, এবং ওয়েন্ডি বারান্দা থেকে সেই টাইম পোর্টালে ঝাঁপ দেয়। ইভান তো সঙ্গে সঙ্গে নিচে নেমে আসে, কারণ সে ভেবেছিল যে ওয়েন্ডি হয়তো আত্মহত্যা করার জন্য ঝাঁপ দিয়েছে। কিন্তু নিচে নেমে সে কোথাওই ওয়েন্ডির দেহ দেখতে পায় না। সে ম্যাক্সকে জিজ্ঞাসা করে যে তোমার মা কোথায়। ম্যাক্স বলে যে মা তো কখনো এখানে আসেইনি। ইভান বুঝতে পারে না যে এটা কিভাবে সম্ভব, তাহলে ওয়েন্ডি কোথায় গেল। এবার ইভানের মনে পড়ে ওয়েন্ডির বলা কিছু পুরনো কথা। ইভান একদিন ওয়েন্ডিকে বলেছিল যে তুমি বারবার বলো যে তুমি যেখান থেকে এসেছো সেটা এখান থেকে অনেক দূর, সেখানকার ট্র্যাডিশন, সেখানকার নিয়ম কানুন নাকি এখানের থেকে অনেক আলাদা। সেটা কোথায়? ওয়েন্ডি তাকে বলেছিল যে সেটা অনেক দূর, আজকে স্বর্গ আর মর্তের যতটা পার্থক্য তার থেকেও অনেক দূর। তুমি যদি কোনোদিন আমাকে বিট্রে করো তাহলে কিন্তু আমি আবার আমার বাড়ি চলে যাব, আর তুমি আমাকে কখনো খুঁজে পাবে না। ইভান তাকে বলেছিল যে ভুলে যাবে না যে আমি কিন্তু মহারাজা, এই পুরো সাম্রাজ্য আমার, তাই তুমি যেখানেই পালাও না কেন আমি কিন্তু তোমাকে ঠিক খুঁজে আনবো।
কিন্তু ওয়েন্ডি তাকে বলেছিল যে তুমি মহারাজা হও আর যে হও না কেন, আমি যদি একবার আমার বাড়ি চলে যাই তুমি কিন্তু আমাকে আর খুঁজে পাবে না। কারণ বুঝতে পারে যে তার মানে ওয়েন্ডি এমন জায়গায় চলে গেছে যেখান থেকে আর তাকে খুঁজে পাওয়া যাবে না। ম্যাক্স বলে যে বাবা, তুমি কি বলছো? মা কোথায় গেছে? আমাদের তাড়াতাড়ি মাকে খুঁজে বার করতে হবে। ইভান কাঁদতে কাঁদতে বলে যে ম্যাক্স, তোমার মা এমন জায়গায় চলে গেছে যেখান থেকে তাকে আর কোনোদিনও খুঁজে পাওয়া যাবে না। ম্যাক্স বলে যে না বাবা, আমার মা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমি জানি মা আমাকে ছেড়ে কোথাও যাবে না, আমাদের মাকে খুঁজে বার করতেই হবে। এবার আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ম্যাক্স দুঃখী মনে লড়ার কাছে যায়। লড়া বলে যে ম্যাক্স, কি ব্যাপার, তোমাকে এত দুঃখিত দেখাচ্ছে কেন? ম্যাক্স বলে যে লরা, মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, মা কোথাও চলে গেছে, আমি পুরো প্রাসাদটা খুঁজেছি কিন্তু কোথাও মাকে খুঁজে পাইনি। এবার তাই শুনে তো লরা ভীষণ খুশি হয় যে সত্যি সত্যিও এখান থেকে চলে গেছে, এবং খুশির ঠেলায় সে ভুল করে ম্যাক্সের হাতে গরম চা ফেলে দেয়। এবার ম্যাক্স ছ্যাঁকা লেগে যায়, কিন্তু লরা তাকে বলে যে ম্যাক্স, তুমি কি দেখে চলতে পারো না? যাই হোক, যাও তুমি ডাক্তারের কাছে যাও, আমি তাড়াতাড়ি তোমার বাবাকে খুঁজি। এবার ম্যাক্স দেখে যে তার হাতটা তো পুরোই লাল হয়ে গেছে এবং তার মনে পড়ে যে আগে এরকম কিছু হলে তার মা তার কত যত্ন নিত, এইটুকু লাগাতেও তার মা তাকে কত ভালোবাসতো, তার মা তাকে কিভাবে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিত। সে মনে মনে ভাবে যে মা তুমি কোথায়, আমি সত্যিই ভুলছিলাম, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর অপরদিকে আমরা ওয়েন্ডিকে দেখতে পাই, যার জ্ঞান ভাঙলেই সে দেখে যে সে তার হাত এবং আশপাশ দেখতে পাচ্ছে, সুতরাং তার চোখের দৃষ্টি ফিরে এসেছে। কিন্তু যখনই সে আশেপাশে দেখে, সে দেখে এটা তো তার বাড়ি না, এবং সে দেখেই বুঝতে পারে যে এটা তো কখনোই মডার্ন যুগ হতে পারে না। সে তাড়াতাড়ি আয়নার সামনে গিয়ে বসে এবং সে তার জামা কাপড় এবং আশপাশ দেখে বোঝে যে সে এখনো প্রাচীন যুগেই রয়েছে। সে তার সিস্টেমকে জিজ্ঞাসা করে যে সিস্টেম, আমি কোথায়? আমার তো মডার্ন যুগে ফেরত যাওয়ার কথা ছিল। কিন্তু তার সিস্টেমটি বলে যে সরি, একটা ম্যালফাংশন হওয়ার জন্য আমরা সেই টাইম ট্রাভেলটা কমপ্লিট করতে পারিনি, অর্থাৎ আপনি মডার্ন যুগে ফিরে যেতে পারেননি। আপনি এখন আপনার প্যালেস থেকে ১০০ কিলোমিটার দূরে পিচ ব্লসম টাউন নামের একটি শহরে এসে পড়েছেন। এবার ওয়েন্ডি তো অবাক হয়ে যায় যে কি, আমি তাহলে এখনো আমার সাম্রাজ্যই ছাড়তে পারিনি। এবং তার সিস্টেম বলে যে না, আমরা খুব তাড়াতাড়ি ঠিক করছি এই সিস্টেমের ম্যালফাংশনটা দূর করার জন্য, তাড়াতাড়ি ঠিক হয়ে গেলেই আপনি আবার আপনার সময় ফিরে যেতে পারবেন। এবং তার সিস্টেম সেখানেই অফ হয়ে যায়। ওয়েন্ডি সেটাকে মারতে থাকে কিন্তু তার থেকে আর কোনো কথা বেরোয় না। এবং তখনই সেখানে আসে জাস্টিন শন, এবং আমরা দেখতে পাই যে জাস্টিন আসলে একজন চিকিৎসক ছিল। জাস্টিন ওয়েন্ডিকে বলে যে আমি তোমাকে পাহাড়ে আনকনসিয়াস অবস্থায় পেয়েছিলাম এবং তখনই আমি সেখান থেকে তোমাকে তুলে আনি। ওয়েন্ডি বলে যে তুমি কি আমার চোখ সারিয়ে দিয়েছো? জাস্টিন বলে যে হ্যাঁ, এবং ওয়েন্ডি জাস্টিনকে ধন্যবাদ জানায়। এবার অপর দিকে আমরা দেখতে পাই ইভানকে, যে কিনা ওয়েন্ডির দুঃখে মদ খেয়ে পুরো মাতাল হয়ে গেছিল এবং সে দেখে যে তার সামনে ওয়েন্ডি এসেছে। ওয়েন্ডি তাকে বলছে যে তুমি আবারও মদ খেয়েছো, আমি বলেছি না আমার মদের গন্ধ একদম ভালো লাগে না। এবং ইভান তাকে গিয়ে জড়িয়ে ধরে যে ওয়েন্ডি, তুমি ফিরে এসেছো আর কখনো আমাকে ছেড়ে যাবে না, তুমি আমার কাছে থাকলে তুমি যা বলবে আমি তাই তোমার জন্য করতে রাজি আছি, তুমি প্রমিস করো আমাকে কখনো ছেড়ে যাবে না। এবং ওয়েন্ডি বলে যে আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। এবং তখনই ইভান সজ্ঞানে আসে এবং দেখে যে সেটা তো আসলে ওয়েন্ডি না, সেটা লরা। সে সঙ্গে সঙ্গে লরাকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে যে তুমি তুমি এখানে কি করছো? ওয়েন্ডি কোথায়? লরা বলে যে ইভান, ওয়েন্ডি এখানে কোথা থেকে আসবে? ওয়েন্ডি তো মারা গেছে, কিন্তু আমি আছি, আমি সব সময় তোমার পাশে থাকবো। ইভান বলে যে কি কি বললে তুমি? এটা হতেই পারে না, ওয়েন্ডির কিচ্ছু হয়নি, ও আমার উপর রাগ করে কিছুদিনের জন্য চলে গেছে, আমি জানি ও আবার আমার কাছে ফিরে আসবে, ও আমাকে ছাড়া থাকতেই পারবে না। লরা বলে যে এখন হারেমের ইনচার্জ হওয়ার জন্য কেউই নেই, এক কাজ করো না, তুমি আমাকে ওয়েন্ডির মহারানীর শিলমোহরটা দিয়ে দাও, আমি তাহলে চার্জ নিই। কিন্তু ইভান চেঁচিয়ে উঠে বলে যে একদম বাজে কথা বলবে না, আমার মহারানী কেবলমাত্র ওয়েন্ডি হতে পারে, ও যদি আমাকে ছেড়ে চলেও যায় ওর জায়গায় আমি কাউকে বসাবো না। লরা বলে যে কিন্তু ও তো অন্ধ, ও কি করে মহারানী হবে? ইভান বলে যে অন্ধ? ওকে কে অন্ধ করেছে? এক্ষুনি রাজ জ্যোতিষীকে ডাকো। এবং তখন রাজ জ্যোতিষী আসে। ইভান বলে যে তোমার তৈরি করা সেই ভবিষ্যৎবাণীর জন্যই ওয়েন্ডির সাথে এমনটা হয়েছিল,
আমি আজই তোমাকে মেরে ফেলবো। এবং ইভান তার তলোয়ার বার করে। কিন্তু রাজ জ্যোতিষী বারবার ইভানের কাছে ক্ষমা চাইতে চাইতে বলে যে, মহারাজ, আমাকে ক্ষমা করুন, আমার কোনো দোষ নেই, আমাকে যেমন হুকুম দেওয়া হয়েছিল আমি তেমনটাই করেছি। মহারাজা বলে যে, হুকুম? কে তোমাকে হুকুম দিয়েছিল? কে তোমাকে ভবিষ্যৎবাণী বদলানোর জন্য বলেছিল? এক্ষুনি বলো। এবং রাজ জ্যোতিষী তখন বলে যে, লড়া। লড়া আমাকে বলেছিল। লরা আমাকে কথা দিয়েছিল যে ও মহারানী হলে আমাকে অনেক ধন সম্পত্তি দেবে, আমার প্রমোশন হয়ে যাবে। তাই জন্য আমি লোভে পড়ে এমনটা করে ফেলেছি, মহারাজ আমাকে ক্ষমা করবেন। ইহন সঙ্গে সঙ্গে লরার গলা টিপে ধরে এবং বলে যে, তোমার জন্য ওয়েন্ডি অন্ধ হয়েছে, আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। লরা বলে যে, একটা কথা ভুলে যেও না, আমি কিন্তু ভবিষ্যৎবাণীতে আমার নামই লিখতে বলেছিলাম। তুমি আমার নামটা বদলে ওয়েন্ডির নাম সবার সামনে ঘোষণা করেছিলে, আমি না। ওয়েন্ডির অন্ধ হওয়ার জন্য তুমি দায়। শুরু থেকে শেষ অবধি ওয়েন্ডির যত ক্ষতি হয়েছে কোনোটাই কিন্তু আমি করিনি। এই প্রত্যেকটা ক্ষতির জন্য তুমি নিজে দায়। এবং ইভানের মনে পড়ে যে সত্যিই তো সে তো নিজে হাতে ওয়েন্ডিকে অন্ধ করেছে। এবং সে কান্নায় ভেঙে পড়ে। সে বলতে থাকে যে, সত্যি আমার দোষ, সবকিছু আমারই দোষ ছিল। আমি এবার নিজেরই চোখ খুবলে অন্ধ করে নেব, তাতে যদি ওয়েন্ডির রাগ কমে এবং ও ফিরে আসে। এবং এই বলে ইভান তার তরোয়াল নিয়ে নিজের চোখের ওপর চালাতে যায়। কিন্তু তখনই সেখানে ম্যাক্স আসে এবং তার বাবাকে আটকায়। সে বলে যে, বাবা, তুমি এরকম করো না, তুমি অন্ধ হয়ে গেলে আমরা মাকে কি করে খুঁজে বার করব? ইভান বলে যে, বোকা ছেলে, আমরা কোনোদিনই তোমার মাকে আর খুঁজে পাবো না। তুমি কি বুঝতে পারছো না, তোমার মা অন্য একটা দুনিয়া থেকে এসেছিল। তোমার মা না চাইলে আমরা কখনোই আর তোমার মাকে খুঁজে পাবো না। ম্যাক্স বলে যে, কিন্তু বাবা, আমরা না খুঁজে না চেষ্টা করে কি করে বলতে পারি যে মাকে খুঁজে পাবো না? আমরা তো চেষ্টা করেই দেখিনি। যদি এতটুকু আশা থেকে থাকে আমাদের উচিত মাকে খোঁজার চেষ্টা করা। ইভান বলে যে, ঠিক বলেছ, তোমার মা এত সহজে আমাকে আর তোমাকে ছেড়ে যাবে না। আমরা এক্ষুনি তোমার মাকে খুঁজতে বেরোবো। সে তার গার্ডদের হুকুম দেয় যে, গার্ডরা এক্ষুনি সাম্রাজ্যের সমস্ত গেট বন্ধ করে দাও, যাতে কেউ এখান থেকে বেরোতে না পারে। আর সব জায়গায় ওয়েন্ডির খোঁজ লাগাও। আর অন্যদিকে আমরা পিচ ব্লসম টাউনে ওয়েন্ডি এবং জাস্টিনকে দেখতে পাই। আমরা দেখতে পাই যে ওয়েন্ডি জাস্টিনকে বিভিন্ন ভেষজ ওষুধ তোলার কাজে সাহায্য করতে বেরিয়েছিল। জাস্টিন তাকে বলে যে, ওয়েন্ডি, তুমি এইমাত্র সেরে উঠেছো, তোমাকে এখনই পাহাড়ে গিয়ে আমাকে সাহায্য করার দরকার নেই। ওয়েন্ডি বলে যে, তুমি আমার এত বড় একটা সাহায্য করলে, আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো কিছুই নেই, এইটুকু সাহায্য তো আমি করতেই পারি। জাস্টিন বলে যে, তুমি যে আমার সাথে আছো এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগার বিষয়। এবার তখনই তারা দেখে যে এক জায়গায় কিছু লোক জটলা হয়ে কিছু একটা জিনিস দেখছে। এবং ওয়েন্ডি বলে যে, চলো দেখি তো ওখানে এত ভিড় কিসের। এবং তখনই সেখানে তারা দেখে যে সেখানে একটা ওয়ান্টেড পোস্টার, অর্থাৎ ওয়েন্ডির নামের একটি নিখোঁজ পত্র, যেখানে লেখা আছে যে ওয়েন্ডিকে খুঁজে দিতে পারলে তাকে 1000 স্বর্ণমুদ্রা দিয়ে পুরস্কৃত করা হবে। এবার সেটা দেখার সাথে সাথেই জাস্টিন একটি মাস্ক ওয়েন্ডিকে দিয়ে দেয় এবং সেটা পরে নিতে বলে, যাতে তাকে কেউ চিনতে না পারে। এবার আমরা দেখতে পাই যে তারা সেখান থেকে ফিরে যাচ্ছে এবং তখনই সেখান দিয়ে ইভান এবং ম্যাক্স গাড়ি করে যাচ্ছিল। তারা ওয়েন্ডিকে খোঁজার জন্যই বেরিয়েছিল এবং সেই গাড়ির সাথে ওয়েন্ডির ধাক্কা লাগে এবং গাড়ির ভিতরে ম্যাক্স একটু ধাক্কা খেয়ে পড়ে যায় এবং তার হাতে চোট লাগে। এবার ঘোড়া চালক তখনই বলে ওঠে যে, তোমরা কি চোখে দেখে চলতে পারছো না? তোমরা জানো যে কার গাড়ির সাথে ধাক্কা লেগেছে, এর ফলাফল কি হতে পারে? জাস্টিন বলে যে, তুমি অন্ধের মতো গাড়ি চালালে সেখানে আমাদের কোনো দোষ নেই। তুমি ভালো করে ভেবে দেখো যে দোষটা কার। এবং চালকটি সঙ্গে সঙ্গে এসে জাস্টিনকে চাবুকের বাড়ি মারতে যায় যে, তুমি জানো আদেও কারের ভেতর কে আছে? এবং তখনই ওয়েন্ডি তার হাতটি ধরে নেয় এবং বলে যে, আমাদের সাম্রাজ্যের নিয়ম অনুযায়ী ঠিক বা ভুল বিচারের ক্ষেত্রে মানুষের সামাজিক স্ট্যাটাস কি, কে কতটা উঁচু বা নিচু পদের, সেটা কিন্তু ম্যাটার করে না। সুতরাং তুমি আমাদের উপর হাত তুলতে পারো না। আসলে তাদের সাম্রাজ্যের এই নিয়মগুলো যখন বানানো হচ্ছিল তখন কিন্তু ওয়েন্ডি নিজেও সেটার মধ্যে জড়িত ছিল। এবং তখনই এই কথাটা ইভান গাড়ির মধ্যে বসে শুনতে পায় এবং তার মনে পড়ে যে ঠিক একইভাবে কিছু বছর আগে সে যখন একটা এরকম তার সভার কেস সলভ করছিল, সেখানে ওয়েন্ডি কিন্তু সেই একই কথা বলেছিল যে একজন মন্ত্রী দোষ করলেই যে তাকে ক্ষমা করে দেয়া হবে এমন না। আমাদের সাম্রাজ্যের নিয়ম অনুযায়ী কিন্তু কে কোন পদে সেটা দেখে তার দোষ বিচার করা হয় না। এবং সঙ্গে সঙ্গে ইভান তার গাড়ির পর্দা খুলে নেমে আসে এবং সে ওয়েন্ডির হাত ধরে বলে যে, ওয়েন্ডি,
ওয়েন্ডি, এটা কি তুমি? ওয়েন্ডি বলে যে, কে ওয়েন্ডি? আমি এই নামে কাউকে চিনি না। এবং ইভান আবারও তার হাত ধরতে যায়। কিন্তু তখনই জাস্টিন ইভানকে বাধা দিয়ে বলে যে, আপনি যেই হন না কেন, এরকম একটা মহিলাকে কিন্তু আপনি ডিস্টার্ব করতে পারেন না। ইভান বলে যে, এটা কে? এটা কি তোমার ফিয়ন্সে? ওয়েন্ডি কিছু বলে না এবং সে জাস্টিনের হাত ধরে এবং তারা দুজন সেখান থেকে চলে যায়। ইভান বলে যে, এটাই কি ওয়েন্ডি ছিল? কিন্তু তখনই ম্যাক্স এসে বলে যে, বাবা, মা তো অন্ধ হয়ে গেছে। কিন্তু এই মেয়েটা তো অন্ধ না। এটা আমাদের মা কি করে হবে? ইভান মনে মনে ভাবে যে, ওয়েন্ডি, তুমি যেখানেই থাকো না কেন, আমি তোমাকে খুঁজে ঠিক বার করবই। এবার ওয়েন্ডি আর জাস্টিন বাড়ি ফিরে আসে। ওয়েন্ডি বলে যে, জাস্টিন, এতক্ষণে তুমি জেনেই গেছো যে আসলে আমি কে, কিন্তু তাহলে তুমি আমাকে ধরিয়ে দিলে না কেন? আমাকে ধরিয়ে দিলে তুমি তো একটা বড় সড়ো পুরস্কার পেতে। জাস্টিন বলে যে, তুমি আমার কাছে কতটা ইম্পর্টেন্ট তুমি জানো না। আর আমি কেবলমাত্র কয়েকটা স্বর্ণমুদ্রার জন্য তোমাকে বিকিয়ে দেব? এটা কখনো হতেই পারে না। তোমার অতীত কি ছিল সেই বিষয়ে আমি জানতে চাই না। কিন্তু তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে করতে পারি। ওয়েন্ডি, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? ওয়েন্ডি বলে যে, জাস্টিন, আমি তোমার মনের ভাব বুঝতে পারছি। কিন্তু আমি কিছুদিন পরেই এখান থেকে চলে যাব। আমি আসলে এই দুনিয়াতে থাকি না। আমি যেখানে যাব সেখানে কেউ আমাকে কোনোদিন খুঁজে পাবে না। বাট জাস্টিন এই শুনে বলে যে, ওয়েন্ডি, তুমি যেই সিদ্ধান্ত নাও না কেন, আমি জানি যে তুমি ঠিক সিদ্ধান্ত নেবে। তাই জন্য আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি। এবার জাস্টিন ওয়েন্ডিকে বলে যে, ওয়েন্ডি, তুমি কিছুক্ষণের জন্য আমার ক্লিনিকটা সামলাও। আমি পিছনের দিকে যাচ্ছি এই ভেষজগুলো শুকোতে দিতে। আসলে জাস্টিন এখানকার খুবই বিখ্যাত একজন চিকিৎসক ছিল। এবার আমরা দেখতে পাই যে ইভান এবং ম্যাক্স জাস্টিনের ক্লিনিকে আসে, যেহেতু ম্যাক্সের হাতে গাড়িতে ধাক্কা লেগে একটু চোট লেগেছিল সেই জন্য। এবার ম্যাক্স দরজা নক করার সাথেই সাথেই ওয়েন্ডি দরজা খুলতে যায়। কিন্তু তার কি মনে হয় এবং সে দরজা খোলার আগে তার সেই মাস্কটা পরে নেয় এবং দরজা খুলতেই সে ইভান আর ম্যাক্সকে দেখতে পায়। সে বলে যে, তোমরা এখানে কি জন্য এসেছো? ইভান বলে যে, আমার ছেলের হাতে একটু চোট লেগেছে। আমি শুনেছি একজন বিখ্যাত চিকিৎসক এখানে থাকেন, তাই জন্যই আমি আমার ছেলের চিকিৎসার জন্য এসেছি। ওয়েন্ডি তাদের বলে যে, ঠিক আছে, তোমরা কিছুক্ষণ বসো। ডক্টর একটা কাজে ব্যস্ত আছেন, উনি তাড়াতাড়ি তোমাদের কাছে আসবে। এবার ইভান আর ম্যাক্স ভিতরে বসে। ম্যাক্স বলে যে, বাবা, আমরা তো এই পুরো শহরটাই খুঁজে পেলাম, কিন্তু এখানে তো মাকে খুঁজে পেলাম না। তাহলে চলো এবার আমরা পরের শহরে যাই। এবার তখনই ওয়েন্ডি তাদের চা দিতে এসেছিল এবং সে চা সার্ভ করছিল। এবার ইভান তখনই বলে যে, জানি আমরা এখানে ওয়েন্ডিকে খুঁজে পাইনি, কিন্তু আমার কেমন একটা সন্দেহ হচ্ছে। আমার মনে হচ্ছে এই শহরে চেনা চেনা কিছু আছে। এবার এই কথা শুনেই ওয়েন্ডি একটুখানি হকচকিয়ে যায় এবং তার হাতের চাটা ভুল করে ইভানের গায়ে পড়ে যায় এবং সেটা ইভানের কোমরে থাকা একটা পাউচে গিয়ে পড়ে। ইভান তো সঙ্গে সঙ্গে ভীষণ ক্ষেপে যায় এবং বলে যে, তোমার এত সাহস হলো কি করে? তুমি আমার এই দামি জিনিসটা নষ্ট করে দিলে। এবার তখনই ওয়েন্ডির মনে পড়ে যে এই জিনিসটা সে নিজে হাতে এমব্রয়ডারি করে ইভানকে উপহার স্বরূপ দিয়েছিল। সে যখন ইভানকে এটা উপহার দিয়েছিল, ইভান বলেছিল যে, বাহ, কি সুন্দর সেলাইয়ের কাজ করেছো তুমি। আর আকাশের এই মুরগিগুলো, এগুলো তো কি সুন্দর হয়েছে। ওয়েন্ডি রাগ করে বলেছিল, যেটা মুরগি, এগুলো রাজহাঁস। দাও, ফেরত দিয়ে দাও, আমি তোমাকে না হয় পরে ভালো করে বানিয়ে দেবো। কিন্তু ইভান তাকে বলেছিল, যেটা তুমি আমাকে নিজের হাতে বানিয়ে দিয়েছো, এটা মুরগি হোক বা হাঁস, তুমি যে বানিয়ে দিয়েছো এটাই আমার কাছে সবচেয়ে স্পেশাল। যত্ন করে পাউচটা তার কাছে রেখে দিয়েছিল। এবার আমরা বর্তমান সময় ফিরে আসি এবং আমরা দেখি যে ওয়েন্ডি ইভানের কাছে ক্ষমা চায় এবং বলে যে, আমাকে ক্ষমা করবেন, আমি দেখতে পাইনি যে এটা কিসের ওপর পড়েছে। এটা মোছার জন্য আমি আপনাকে একটা কাপড় এনে দিচ্ছি। এবং সে পিছন ঘুরতেই তাকে ম্যাক্স এক চাবুকের বাড়ি মেরে ফেলে দেয় এবং বলে যে, তুমি আমার মায়ের জিনিসটা নষ্ট করলে, আর তুমি এমন করে চলে যাচ্ছ যেন কিছুই হয়নি। আমি তোমাকে ছাড়বো না। এবার ওয়েন্ডি পড়ে যাওয়ার সাথে সাথেই তার মুখের মুখোশটা তো খুলে গেছিল এবং সে সঙ্গে সঙ্গে আবারও মুখোশটা পরে নেয় এবং সে উঠে বলে যে, এই পাউচ আপনাকে যে বানিয়ে দিয়েছে, সে যদি আপনার কাছে এতটাই ইম্পর্টেন্ট হয়, তাহলে তাকে আপনি নিখোঁজ হতে দিলেন কেন? তার মানে নিশ্চয়ই সে আপনার কাছে ইম্পর্টেন্ট না। তাই এই অভিনয়গুলো বন্ধ করুন। ইভেন চেঁচিয়ে উঠে বলে যে, তোমার এত সাহস হয় কি করে? তুমি আমাকে এই নিয়ে কথা বলছো? এবার ওয়েন্ডি মনে মনে ভাবে যে, এমনিও আমি এদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, তাই এদের সাথে মুখ লাগিয়ে কোনো লাভ নেই। তাই ওয়েন্ডি তার কাছে ক্ষমা চেয়ে নেয়। ম্যাক্স বলে যে, বাবা, এই মহিলাটাকে আমি সহ্য করতে পারছি না। আমার চিকিৎসার কোনো দরকার নেই। চলো আমরা এখান থেকে চলে যাই। এবং তারা দুজনেই সেখান থেকে চলে যায়।
এবার তাদের গাড়ি বেরিয়ে যাবার পরই একটি মহিলা সেখানে আসে এবং বলে যে, "তুমি তো ডক্টর জাস্টিনের অ্যাসিস্ট্যান্ট। আমার ছেলে পুকুরে ডুবে গেছিল। ওর জ্ঞান কিছুতেই ফিরছে না। তুমি আমাদের সাহায্য করো।" এবার ওয়েন্ডি দেখে যে একটি বাচ্চা সেখানে রয়েছে এবং সে অজ্ঞান অবস্থায়। ওয়েন্ডি তার বুকে চাপ দিয়ে জলটা বার করার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। এবং তখন সে তার মুখের মুখোশটি খুলে ছেলেটির মুখে মুখ রেখে জলটি বার করার চেষ্টা করে। পরে কিছুক্ষণের মধ্যেই ছেলেটির মুখ থেকে জল বেরিয়ে আসে। বাচ্চা ছেলেটির জ্ঞান ফিরে আসে। সেখানে থাকা প্রত্যেকে তো ভীষণ খুশি হয় এবং ওয়েন্ডিকে বারবার ধন্যবাদ জানাতে থাকে। কিন্তু ওয়েন্ডির খেয়াল পড়ে সে মাস্কটা খুলে ফেলেছিল এবং তখনই পিছন থেকে ইভন আর ম্যাক্স তাকে ডাকে। ইভন বলে যে, "ওয়েন্ডি, তুমি এখানে?" এবং ওয়েন্ডি সঙ্গে সঙ্গে সেখান থেকে ছুটে পালায়। এবার ইভান ততক্ষণে তার পিছনে ছুট লাগাতে যায়, কিন্তু সামনেই কিছু লোক একটা টেবিল নিয়ে যাচ্ছিল। তাই ইভানের একটু সময় লেগে যায়। ততক্ষণে ওয়েন্ডি তাড়াতাড়ি জাস্টিনের কাছে পৌঁছে যায়। সে বলে যে, "জাস্টিন, ওরা আমার আসল পরিচয় জেনে গেছে। আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে।" জাস্টিন তাকে বলে যে, "তুমি পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাও। পিছনের নদীর কাছে নৌকা রাখা আছে। তাড়াতাড়ি সেই নৌকায় উঠে বেরিয়ে যাও। একবার নৌকায় উঠে গেলেই ওরা তোমাকে খুঁজে পাবে না। দাঁড়াও।" এবং তাড়াতাড়ি জাস্টিন গিয়ে কিছু প্রয়োজনীয় সামগ্রী একটি পুঁটলিতে বেঁধে ওয়েন্ডির জন্য নিয়ে আসে। কিন্তু ততক্ষণে ইভান আর তার ছেলে জাস্টিনের দরজার বাইরে এসে গেছিল এবং তারা চেঁচাতে শুরু করে দেয় যে, "মা, দরজা খোলো! ওয়েন্ডি, দরজা খোলো!" জাস্টিন বলে যে, "ওয়েন্ডি, তাড়াতাড়ি তুমি এখান থেকে পালাও।" ওদিকে বাইরে ইভান বলতে থাকে যে, "ওয়েন্ডি, তুমি যদি না বেরো তাহলে কিন্তু এই শহরের সবাইকে আমি এখানেই খুন করে ফেলবো। তুমি তাড়াতাড়ি বেরো।" এবং ওয়েন্ডি রেগে মেগে তার পুঁটলি ফেলে দিয়ে দরজা খোলে এবং সেই ইভান আর ম্যাক্সের মুখোমুখি হয়। বাট ইভান তো সেখানে ঢুকেই ওয়েন্ডিকে জড়িয়ে ধরে যে, "ওয়েন্ডি, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি আমাকে ছেড়ে যেও না।" ম্যাক্সও তার মাকে জড়িয়ে ধরে যে, "মা, তুমি আমাদের সাথে ফেরত চলো, আমরা ভুল করেছি।" কিন্তু ওয়েন্ডি তাদের দুজনকেই ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং বলে যে, "আমি ওয়েন্ডি না, আর আমি তোমার মাও নই। তাই জন্য আমি তোমাদের সাথে ফেরতও যাব না। তোমরা দয়া করে এখান থেকে বিদায় হও।" ইভান বলে যে, "ওয়েন্ডি, আমি জানি তুমি আমার উপর খুব রাগ করে আছো। আমার সাথে ফিরে চলো।" ওয়েন্ডি বলে যে, "কেন? আমি চলে আসায় তোমার আর লড়াই তো সুবিধা হওয়ার কথা। তারপরেও তুমি আমাকে ফেরত নিতে কেন এসেছো?" ইভান বলে যে, "ওয়েন্ডি, আমি লড়াকে গৃহবন্দী থাকার নির্দেশ দিয়েছি। তুমি যদি চাও তাহলে আমি ওকে মৃত্যুদণ্ডও দিতে পারি, কিন্তু তুমি আমার সাথে ফিরে চলো।" ম্যাক্সও বলে যে, "মা, আমি খালি তোমাকে ভালোবাসি। তুমি আমাদের সাথে চলো প্লিজ।" ওয়েন্ডি বলে যে, "অনেক হয়েছে। আমি তো একবার বললাম যে আমি যাব না। আমার জীবন তোমরা অতিষ্ঠ করে তুলো না।" কিন্তু ইভান তো ওয়েন্ডির হাত ধরে টানাটানি করতে শুরু করে দেয় যে, "ওয়েন্ডি, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না," এরকম। কিন্তু তখনই জাস্টিন এসে তার হাত ওয়েন্ডির হাত থেকে ছাড়িয়ে নেয় এবং বলে যে, "তুমি শুনতে পেলে না ওয়েন্ডি কি বলল? ও তোমার সাথে যেতে চায় না।" ইভান বলে যে, "তুমি জানো আমি কে?" জাস্টিন বলে যে, "হ্যাঁ, জানি। তুমি মহারাজ। কিন্তু মহারাজ হলেও তুমি কাউকে জোর জবরদস্তি করতে পারো না।" কথা শুনে ইভান তো খুব রেগে যায় এবং জাস্টিনকে এক ঘুষি মারে। বলে যে, "এটা মহারাজ আর মহারানীর মধ্যেকার বিষয়। এই বিষয়ে তুমি নাক গলাবে না।" এবার জাস্টিন তো উঠে ইভানকে এক ঘুষি মারে এবং বলে যে, "মহারাজ আর মহারানী? আমি যখন ওকে খুঁজে পেয়েছিলাম তখন ওর চোখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। ও অন্ধ ছিল। ও নিঃশ্বাসও নিতে পারছিল না। এরকম একটা অবস্থায় তুমি যে মানুষটাকে এনেছো সেই মানুষটা তোমার স্ত্রী?" এবার এই নিয়ে তো তাদের মধ্যে মারামারি লেগে যায়। এবার আমরা পরবর্তী দৃশ্যে দেখতে পাই যে ইভান এবং জাস্টিন চোখ মুখ লাল করে বসেছিল। ইভান জাস্টিনকে বলে যে, "তুমি আমার স্ত্রীকে বাঁচিয়েছো, তাই এবারের মতো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। না হলে কিন্তু তুমি মরতে।" এবার ততক্ষণে ওয়েন্ডি তাদের দুজনের জন্য মলম নিয়ে আসে এবং সে মলমটা নিজের হাতে জাস্টিনকে লাগিয়ে দেয় আর ইভানকে বলে যে, "তুমি নিজেই লাগিয়ে নাও।" এবার তাই দেখে তো ইভানের প্রচন্ড হিংসা হয়। সে মলমের কৌটোটা ভেঙে ফেলে বলে যে, "ওয়েন্ডি, তোমার এত সাহস, তুমি আমার সামনে পরপুরুষকে এইভাবে যত্ন নিচ্ছ?" ওয়েন্ডি বলে যে, "তোমার এত সাহস হয় কি করে এই কথাটা বলার? তুমি যখন আমার চোখের সামনে লড়ার সাথে প্রেম প্রীত করছিলে তখন তোমার এটা মনে ছিল না?" ইভান বলে যে, "ওয়েন্ডি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি যা বলবে আমি তাই করব।" ওয়েন্ডি বলে যে, "যা বলবো তাই করবে? তাহলে আমার চোখের সামনে থেকে এক্ষুনি চলে যাও আর আমাকে খোঁজার চেষ্টা করো না।" ইভান বলে যে, "তুমি আমাকে এতটাই ঘৃণা করো? ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব। আর আমি সেই দিনটার অপেক্ষা করব যেদিন তুমি আমাকে ক্ষমা করবে।" এবং সেই বলে সে এবং ম্যাক্স সেখান থেকে চলে যায়। কিন্তু পরের দিন যখন ওয়েন্ডি দরজা খুলে বাইরে ভেষজ সংগ্রহ করতে বেরোয় তখন দেখে যে ইভান আর ম্যাক্স তার দরজার সামনে দাঁড়িয়ে আছে।
ম্যাক্স বলে যে মা, আমরা তোমার জন্য নিজের হাতে ব্রেকফাস্ট বানিয়ে এনেছি। কিন্তু ওয়েন্ডি তাদের পাত্তা না দিয়ে বেরিয়ে যায় এবং ইভান তার পিছু নিতে থাকে। বাজার এলাকায় এলে ইভান তাকে নানাভাবে ইমপ্রেস করার চেষ্টা করে, তাকে নানা জিনিস কিনে দেওয়ার কথা বলে, তাকে চুলের কাঁটা দেখিয়ে বলে যে ওয়েন্ডি তুমি এটা নেবে। অন্যদিকে ম্যাক্স তার মায়ের জন্য টাঙ্গুলো কিনে এনে বলে যে মা তুমি এটা নেবে। ওয়েন্ডি বলে যে আমার পিছু করা ছাড়া তোমাদের দুজনের কি আর কোনো কাজ নেই? ম্যাক্স বলে যে মা তোমার মনে আছে আমরা আগে কি সুন্দর পিকনিক করতাম, তখন আমরা কত খুশি ছিলাম তাই না? এবার তখনই দুইজন গুপ্ত ঘাতক সেখানে আসে এবং তাদের ওপর হামলা করে। ওয়েন্ডি তাড়াতাড়ি ম্যাক্সকে সেখান থেকে সরিয়ে নেয় এবং ইভান খালি হাতে সেই ঘাতকদের সাথে যুদ্ধ করতে যায়। একজনকে সে ফেলে দিতে পারে, কিন্তু অপরজন তখনই তরোয়াল দিয়ে ওয়েন্ডিকে আঘাত করতে যায়। কিন্তু ইভান ওয়েন্ডির সামনে এসে সেই তলোয়ারের বাড়ি নিজে খায় এবং ওয়েন্ডিকে বাঁচায়। এবার আমরা দেখতে পাই যে ইভানকে জাস্টিনের চিকিৎসালয়ে আনা হয় এবং জাস্টিনই ইভানকে চিকিৎসা করে সারিয়ে তোলে। এবার ইভানের জ্ঞান ফিরলে সে ওয়েন্ডির হাত ধরে বলে যে ওয়েন্ডি, আগের বার আমার ভুলের জন্যই তোমাকে তলোয়ারের আঘাত সহ্য করতে হয়েছিল এবং আমি ওটা ভাবলেই আমার ভীষণই গিল্ট ফিল হয়। আমি আর কখনো তোমার সাথে এমন হতে দেব না। আমি যতদিন বেঁচে আছি আমি তোমাকে প্রোটেক্ট করব। কিন্তু ওয়েন্ডি তার হাত সরিয়ে দেয়। জাস্টিন বলে যে মহারাজ, আপনার জন্যই কিন্তু ঘাতকরা এখানে এসেছিল। ওয়েন্ডির এতে কোনো দোষ ছিল না। আপনার জন্য আজকে ওয়েন্ডি মারাও যেতে পারতো। তাই জন্য আমি আপনাকে বলবো যে আপনি তাড়াতাড়ি প্রাসাদে ফিরে যান, কারণ যতদিন আপনি এখানে থাকবেন এখানে লোকেদের বিপদ বাড়বে। এবার জাস্টিন আলাদা করে ওয়েন্ডিকে বলে যে ওয়েন্ডি, ওরা তো তোমার পিছু ছাড়বে বলে মনে হচ্ছে না। তোমার কি কোনো প্ল্যান আছে? ওয়েন্ডি বলে যে চিন্তার কোনো কারণ নেই। আমি তোমাকে বলেছি না আমি এই দুনিয়া থেকে আসিনি। কিছুদিন পর আমি এমনিও চলে যাব। আমার যে মেশিনটা সেটার একটু সমস্যা হচ্ছে, তাই জন্য আমি আগেরবার যেতে পারিনি। কিন্তু কিছুদিনের মধ্যে এটা ঠিক হয়ে গেলে আমি এমন জায়গায় চলে যাব যেখানে ওরা আমাকে খুঁজেই পাবে না। তাই এই কদিন আমি একটু ওদের সহ্য করে নিচ্ছি। জাস্টিন বলে যে তোমার কথা শুনে খুবই অবাক লাগছে, অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু এই পৃথিবীতে তো অবিশ্বাস্য কতই না জিনিস আছে, তাই আমি তোমার কথা বিশ্বাস করছি। এবার ওদিকে ম্যাক্স তার বাবাকে দেখতে আসে এবং বলে যে বাবা, তুমি এখানে একা কেন? মা তোমার কাছে নেই? মা তোমার সেবা করছে না? আগে তো মা তোমার কত যত্ন নিত। তোমার সামান্য ঠান্ডা লাগলেও মা তোমার কত সেবা করত। কিন্তু এখন তোমার এত বড় একটা ক্ষতি হয়ে গেছে, তবু মা তোমার কাছে এলো না। এবার ইভানের মনে পড়ে যে সত্যি তার সামান্য সর্দি কাশি হলেও ওয়েন্ডি তার কত যত্ন নিত। এমনকি ওয়েন্ডি নিজের শরীরে তোয়াক্কাও করতো না। সে ইভানকে এতটাই ভালোবাসতো। ইভান তার ছেলের সামনে কেঁদে ফেলে বলে যে সবই আমার দোষ, আমার দোষেই আমি সব হারিয়েছি। কিন্তু একবার যখন আমি তোমার মাকে খুঁজে পেয়েছি আমি আর কোথাও ওকে যেতে দেব না। এবার অন্যদিকে আমরা ওয়েন্ডিকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে তার মেশিনটা থেকে একটি নোটিফিকেশন আসে যে মেশিনটি রিপেয়ার হয়ে গেছে এবং ওয়েন্ডি এবার তার দুনিয়ায় ফেরত যেতে পারবে। এবং তখনই ওয়েন্ডি বলে যে আমি এখনই আবার মডার্ন যুগে ফেরত যেতে চাই, এবং তার মেশিনটি অ্যাক্টিভেট হয়ে যায় এবং টাইম পোর্টাল খুলতে শুরু করে এবং ওয়েন্ডি বর্তমান সময়ে আসার প্রসেস শুরু হয়ে যায়। কিন্তু তখনই সেখানে ইভন চলে আসে এবং ওয়েন্ডির হাত থেকে সেই লকেটটা নিয়ে নেয়। ওয়েন্ডি বলে যে আমার লকেটটা আমাকে ফেরত দাও, কিন্তু ইভান বলে যে আমার পারমিশন ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। এবার জাস্টিনও তখন চলে আসে এবং বলে যে ওয়েন্ডিকে ছাড়ো, কিন্তু ম্যাক্স তখনই তার গার্ডদের আদেশ দেয় যে গার্ডরা ওই লোকটাকে ধরো, এবং গার্ডরা জাস্টিনকে ধরে থাকে। ওয়েন্ডি বলে যে ইভান, আমাদের মধ্যে আর কখনোই সবকিছু ঠিকঠাক হবে না। আমার পেন্টেনটা ফেরত দাও, আমাকে ফেরত যেতে দাও। কিন্তু ইভান বলে যে আমি তোমাকে সব সময় আমার রানী করে রাখবো, আমার পাশে রাখবো। এবং সে এক রদ্দা মেরে ওয়েন্ডিকে অজ্ঞান করে দেয় এবং ওয়েন্ডিকে কোলে তুলে সেখান থেকে তার প্রাসাদে নিয়ে চলে আসে। জাস্টিন চেঁচাতে থাকে যে ওয়েন্ডিকে ছেড়ে দাও, ওকে যেতে দাও, কিন্তু তার কিছুই করার ছিল না। এবার আমরা দেখতে পাই যে ইভন ওয়েন্ডিকে জোর করে প্রাসাদে নিয়ে আসে। ওয়েন্ডির জ্ঞান ভাঙলেই সে দেখে যে সে আবার প্রাসাদে ফিরে এসছে এবং সে তখনই খেয়াল করে যে তার গলার পেন্ডেন্টটা তো নেই। সে ইভনকে বলে যে আমার লকেটটা কোথায়? ইভন বলে যে চিন্তা করো না, ওটা আমি গোপন জায়গায় রেখে দিয়েছি। তুমি আর এখান থেকে কোথাও যাওয়ার কথা ভেবো না, কেমন? একটা ভালো রানী হয়ে আমার সাথে থাকো। ওয়েন্ডি বলে যে জাস্টিন কোথায়? তুমি ওর কি করেছো?
ইভান জাস্টিনের কথা শুনে প্রচন্ড রেগে যায় এবং বলে যে তুমি আমার স্ত্রী হয়ে আমার সামনে অন্য পুরুষের নাম নিচ্ছ, এবং সে জোর করে ওয়েন্ডিকে কিস করতে থাকে। কিন্তু ওয়েন্ডি তাকে ঠাস করে এক চড় মেরে সরিয়ে দেয়। সে বলে যে ইভান, আমি তোমাকে আর ভালোবাসি না, তুমি আমাকে জোর করে এখানে ধরে রেখেছো। এই কথা শুনে ইভানের তো পুরোই মাথা খারাপ হয়ে যায়। সে বলে যে না, এটা হতে পারে না, তুমি আমাকেই ভালোবাসো, আমি জানি তুমি আমার উপর রাগ করেছো, তো তাই জন্য এখন এরকম কথা বলছো। ঠিক আছে, আমি তোমাকে অনেক সময় দেব, তুমি সময় নিয়ে মাথা ঠান্ডা করো। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ইভান আর ম্যাক্স ওয়েন্ডিকে ফুলের বাগানে নিয়ে এসেছিল। তারা ওয়েন্ডিকে কিছু ফুল গাছ দেখায়। ম্যাক্স বলে যে মা, এই ফুলগুলো কিন্তু এই সময় ফোটে না, কিন্তু বাবা এই ফুলগুলোকে গ্রিন হাউসে রেখে রাত রাত জেগে এই ফুলগুলোর যত্ন করেছে, কারণ এগুলো তোমার প্রিয় ফুল, এগুলো তোমাকে দেখানোর জন্য বাবা অনেক কষ্ট করে ফুটিয়েছে। ওয়েন্ডি বলে যে সত্যি, এই ফুলগুলো কিছু মানুষের কথা মনে করিয়ে দেয়। ওদের যখন ন্যাচারালি ফোটার সময় হয় তখন কেউ ওদের কেয়ার করে না, কিন্তু অন্য সময় ওদের জোর করে ফোর্সফুলি ফোটানোর চেষ্টা করা হয়। এরকম ফুল কিন্তু বেশি দিন ভালো থাকে না। ম্যাক্স তখনই কিছু মাটির জিনিস তার মাকে দেখিয়ে বলে যে মা দেখো, এগুলো আমি তোমার জন্য নিজের হাতে বানিয়েছি। কিন্তু ওয়েন্ডি সেগুলো দেখে আর খুব একটা ইমপ্রেস হয় না। সে বলে যে তোমরা যদি আমাকে এতটুকুও ভালোবাসো তাহলে আমাকে ফেরত যেতে দাও। ইভান বলে যে তুমি কোথায় ফেরত যাবে, আমরাই তোমার পরিবার, এটাই তোমার বাড়ি। ওয়েন্ডি বলে যে সেটা আগে ছিল, এখন আর না। এবার ওয়েন্ডি তার খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং সে প্রায় 3 দিন ধরে না খেয়েছিল। তার দাসীটি ইভানকে বলে যে মহারাজ, এভাবে তো চলতে পারে না। এবার ম্যাক্স তার মাকে স্যুপ খাওয়ানোর জন্য নিয়ে যায়, কিন্তু ওয়েন্ডি তাও খায় না। এবং তখন ইভান এসে সেই স্যুপটা মুখে নিয়ে জোর করে নিজের মুখ থেকে ওয়েন্ডির মুখে কিস করে দিয়ে দেয়। সে বলে যে ওয়েন্ডি, তুমি যদি চাও আমি তোমাকে রোজ এইভাবে জোর করে না খাওয়াই, তাহলে প্লিজ তুমি খাওয়া দাওয়াটা ঠিক করো। ওয়েন্ডি বলে যে তুমি একটা জঘন্য মানুষ। এবার অন্যদিকে আমরা দেখতে পাই লরাকে, যাকে কিনা গৃহবন্দী করে রাখা হয়েছিল। এবার লরার একটি দাসী সেখানে আসে এবং লরা খুশি হয়ে বলে যে কি, তোমরা এখানে এসেছো, ইভান আমাকে ডেকে পাঠিয়েছে নাকি? কিন্তু দাসীটি বলে যে না, মহারানী ফিরে এসেছে। মহারাজ এখন সবসময় মহারানীর সাথে সাথেই ঘোরে, মহারানীর সাথেই থাকে। এবার লরা তো এই শুনে অবাক হয়ে যায় যে কি, ওয়েন্ডি ফিরে এসেছে, এবং সে সঙ্গে সঙ্গে ওয়েন্ডির সাথে দেখা করতে ছুটে যায়। সে ওয়েন্ডিকে গিয়ে ঠাস করে এক চড় মারে এবং বলে যে শয়তানি, আমি জানতাম যে তুমি বেশি চালাকি করছো, তুমি চাও ইভান সবসময় তোমার পিছন পিছন ঘুরুক, তাই না? যে দেখতে পায় যে ওয়েন্ডির চোখও ঠিক হয়ে গেছে। সে বলে যে ও, তোমার চোখ ঠিক হয়ে গেছে, তাই জন্য ইভান তোমাকে ফিরিয়ে এনেছে, তাই না? এবার তখনই একজন দাসী বলে যে লরা, আপনি এখানে থাকতে পারেন না, মহারাজ আদেশ দিয়েছে যে যেন ওয়েন্ডিকে কেউ ডিস্টার্ব না করে। লরা বলে যে একদম চুপ করো, এই মহলে এমন কোনো জায়গা নেই যেখানে আমি যেতে পারবো না, আর এই মহলে এমন কোনো লোক নেই যাকে আমি পেটাতে পারবো না। সে ওয়েন্ডিকে বলে যে তুমি কেন ফিরে এলে, হ্যাঁ? আমি একবার ইভানকে তোমার কাছ থেকে সরিয়েছি, আমি আর একবারও সরাতে পারবো, তো মৃত্যু ভয় নেই। ওয়েন্ডি বলে যে হ্যাঁ আছে তো, তাই জন্যই তো আমি চলে গেছিলাম, আর তাই জন্যই আমি ফিরে আসতে চাইনি, আমাকে এখানে জোর করে নিয়ে আসা হয়েছে। এক কাজ করো না, তুমি আমাকে এখান থেকে পালাতে সাহায্য করো। কিন্তু লরা তখনই বলে যে তুমি চালাকি করছো। সে একটি ছুরি বার করে বলে যে তোমার মুখটা যদি আমি নষ্ট করে দিই তাহলে কেমন হবে, তারপর ইভেন তোমাকে ভালোবাসে কিনা সেটা আমি দেখব। এবার সে ওয়েন্ডির ওপর ছুরি চালিয়ে দেয়। ওয়েন্ডি তার হাত দিয়ে নিজের মুখটা গার্ড করে এবং তার হাত কেটে যায়। কিন্তু লরা আবারও ওয়েন্ডির ওপর ছুরি চালাতে যায়। কিন্তু তখনই ইভান এসে লরার হাত ধরে নেয় এবং লরাকে ধাক্কা মেরে সেখান থেকে সরিয়ে দেয়। ইভান বলে যে লরা, আমি তোমাকে বলেছিলাম না যে মহলের যেখানে সেখানে ঘোরার আদেশ তোমার নেই? লরা তখনই মিথ্যে করে বলে যে ইভান, আসলে আমাকে তো ওয়েন্ডি এখানে নিমন্ত্রণ পাঠিয়ে ডেকে এনেছিল। ইভান বলে যে তোমার এত সাহস হয় কি করে মিথ্যে কথা বলার, তোমাকে আমি এক্ষুনি মৃত্যুদণ্ড দেব। লরা বলে ইভান, তুমি কি আমাদের সম্পর্কের কথা ভুলে গেলে? এই যদি শত্রুপক্ষের দলে যোগ নাও দিতাম তাহলেও তো আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, তুমি সেই কথা ভুলে গেছো? এবার তখনই ইভানের কাছে স্ট্রাইক করে যে আসল সত্যিটা কি। সে বলে যে কি, তুমি শত্রুপক্ষের সাথে যোগ দিয়েছিলে, তার মানে তুমি সেই বিশ্বাসঘাতক? তাই ভাবি যে আমি এত গোপন জায়গায় লুকানোর পরও কিভাবে সেই কথাটা ফাঁস হয়ে গেল, এবং সে লড়াকে ঠাস করে মেরে সেখান দিয়ে সরিয়ে দেয়।
ইভেন ওয়েন্ডিকে বলে এই যে ওয়েন্ডি, আমি তো এতদিন জানতাম যে লরাকে শত্রুপক্ষ আমার জন্য ধরে নিয়ে গেছে, তাই জন্যই আমি ওর প্রতি এত নমনীয় ছিলাম। কিন্তু ও যে বিশ্বাসঘাতক সেটা জানলে আমি কখনোই এমন করতাম না। ওয়েন্ডি বলে যে ও তাই, তার নমনীয় ব্যবহারের কি নমুনা, যেখানে তোমার স্ত্রীকে অন্ধ করে দাও, যেখানে তোমার স্ত্রীকে তরোয়ালের আঘাত খেতে হয়। ইভেন বলে এই যে ওয়েন্ডি, আমরা কি সবকিছু প্রথম থেকে শুরু করতে পারি না? ওয়েন্ডি বলে যে না, কখনোই না, আমি তোমাকে আর দ্বিতীয় সুযোগ দিতে পারবো না। আর ইভন তো পাগল হয়ে যায় এবং তার সব রাত গিয়ে পড়ে লড়ার ওপর। সে লড়ার আনা সেই ছুরিটা তুলে নেয় এবং বলে যে তোর জন্য আমার আর আমার স্ত্রীর মধ্যে এরকম হয়েছে, তুই নরকে যা। এবং সে লড়ার বুকে সেই ছুরি গেঁথে লড়াকে সেখানেই মেরে ফেলে। এই পর্যায়ে ইভান প্রায় পাগলের মতো হয়েছিল। সে বলে যে দেখো দেখো ওয়েন্ডি, আমি লরাকে তোমার জন্য মেরে ফেললাম। এবার তো তুমি বিশ্বাস করবে যে আমি তোমাকে ভালোবাসি। এবার তুমি আমাকে ক্ষমা করে দাও। ওয়েন্ডি বলে যে কিন্তু ইভান, আমি তো কখনোই তোমাকে লরাকে মারতে বলিনি। লড়ার জন্য আমাদের মধ্যে কোনো সমস্যা হয়নি। ইভান বলে যে হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমার দোষে সবকিছু হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো। এবং সে তার হাতের ছুরিটা ওয়েন্ডির হাতে ধরিয়ে বলে যে তুমি আমাকে মেরে ফেলো, তাহলে তো তুমি আমাকে ক্ষমা করতে পারবে। ওয়েন্ডি বলে যে কাছে এসো না, তুমি দূরে যাও। কিন্তু ইভান ছুরিটা ওয়েন্ডির হাতে ধরিয়ে নিজের বুকে গেঁথে নেয়। সে বলে যে তোমার ভালোবাসা পাওয়ার জন্য যদি আমাকে মরতেও হয়, আমি মরতেও রাজি আছি। ওয়েন্ডি বলে যে তুমি কি পাগল হয়ে গেছো? ইভান বলে যে হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। যেই মুহূর্তে তুমি ওই বারান্দা থেকে ঝাঁপ মেরেছিলে সেই মুহূর্ত থেকে আমি পাগল হয়ে গেছি। এবং ওয়েন্ডি সেখান থেকে ছুটে চলে যায়। ইভানও রাগে চেঁচিয়ে ওঠে এবং বলে যে ওয়েন্ডি, তুমি আমাকে ছাড়তে পারো না। এবার ওয়েন্ডি তাড়াতাড়ি লুকিয়ে ভাবে যে তাকে তাড়াতাড়ি তার পেন্ডেন্টটা খুঁজে বার করতে হবে, কারণ তাকে তার সময় যেতে হবে। এবার তখনই সে দেখে যে সেখানে জাস্টিন। সে বলে যে জাস্টিন, তুমি এখানে কি করে এলে? জাস্টিন বলে যে এখানের একজন রাজ চিকিৎসক আমার পরিচিত, আমি তার সাথেই এখানে এসেছি। আমি কি তোমাকে একা ছাড়তে পারি বলো? আমি এখানের অনেক চাকর বাকরদের থেকে খোঁজ নিয়েছি, তোমার ওই পেন্ডেন্টটা ইভান ওর স্টাডিতে লুকিয়ে রেখেছে। তাড়াতাড়ি ওখানে গিয়ে খুঁজতে হবে। এবার ওয়েন্ডি সেখানে যাচ্ছিল, কিন্তু তখনই তার মহলের যে গার্ড ছিল সে তাকে আটকে দেয় এবং বলে যে আপনি এখান থেকে যেতে পারবেন না। মহারাজের হুকুম আছে যে যতক্ষণ না আপনি ভেবেচিন্তে মহারাজের সাথে ভাব করছেন, ততক্ষণ আপনি এখান থেকে বেরোতে পারবেন না। ফলে ওয়েন্ডি আবারও তার মহলে চলে যায়। এবার কিছুক্ষণ পর জাস্টিন সেখানে আসে। গার্ডরা তো জাস্টিনকেও ভেতরে যেতে দিচ্ছিল না, কিন্তু ওয়েন্ডি বলে যে আমি একজন চিকিৎসককে ডেকেছি আমার চেক আপের জন্য। ফলে গার্ডরা জাস্টিনকে ঢুকতে দেয়। ওয়েন্ডি বলে যে জাস্টিন, আমার কিছু একটা ওষুধ চাই যেটা দিয়ে আমি ইভানকে কিছুক্ষণের জন্য কাবু করতে পারবো। এবং জাস্টিন তাকে একটা ওষুধ দেয়। বা তখনই সেখানে ইভান চলে আসে এবং ওয়েন্ডি তাড়াতাড়ি তার ওষুধটা হাতের মধ্যে লুকিয়ে নেয়। এবার জাস্টিন তার সামনে মাথা নিচু করে বো করে, তাই জন্য ইভান তার মুখটা দেখতে পায় না এবং তাকে চিনতে পারে না। ইভান বলে যে কি ব্যাপার ওয়েন্ডি, তুমি চিকিৎসক কেন ডেকেছিলে? এবার ইভান বারবার জাস্টিনের দিকে তাকাচ্ছিল, মানে তো সন্দেহ হচ্ছিল যে এটা জাস্টিনই কিনা। এবং তখনই ওয়েন্ডি ইভানের হাত ধরে বলে যে আসলে আমি তোমার জন্যই চিকিৎসক ডেকেছি। তোমার এই ঘাটা যাতে তাড়াতাড়ি সেরে যায় তাই জন্যই আমি একটা ওষুধ বানানো করিয়েছি। আমি তাড়াতাড়ি তোমাকে ওষুধটা প্রিপেয়ার করে দিচ্ছি, তুমি এটা খেয়ে নাও। ইভান বলে যে সত্যি, তুমি আমাকে নিয়ে চিন্তা করছো? ওয়েন্ডি বলে যে হ্যাঁ, পুরোনো কথা ভুলে গিয়ে নতুন করে শুরু করতে চাই। এবার ওয়েন্ডি তাড়াতাড়ি গিয়ে জাস্টিনের দেওয়া সেই ওষুধটা একটি বাটিতে গুলে আনে এবং সেটা ইভানকে দিয়ে বলে যে এটা তাড়াতাড়ি খেয়ে নাও, এটা যতক্ষণ গরম আছে ততক্ষণই ভালো। এবার তখনই গার্ডটি বলে যে মহারাজ, আপনি কোনো খাবার খাওয়ার আগে নিয়ম হচ্ছে সেটা আগে আমি পরীক্ষা করে দেখব। আপনি আগে ওটা আমাকে দিন, আমি খেয়ে দেখি, যদি সেফ থাকে তাহলে আপনি খাবেন। ইভান তাকে থামিয়ে বলে যে কোনো দরকার নেই, আমি জানি যে আমার ওয়েন্ডি কখনো আমার কোনো ক্ষতি চাইবে না। এবং ইভান সেই পানীয়টা খেয়ে নেয়। ইভান বলে যে ওয়েন্ডি, আমরা যদি বসন্তকালে পাহাড়ে বেড়াতে যাই কেমন হয়? তুমি চাইলেই আমরা নৌকা করে নদীতেও বেড়াতে যেতে পারি। এবার থেকে তুমি যা চাইবে আমি সব তোমাকে দেব। ওয়েন্ডি বলে যে আমি শুধুমাত্র আমার স্বাধীনতা চাই। এবার তখনই ইভানের মাথা ঘুরতে শুরু করে, সে মাথা ঘুরে সেখানেই পড়ে যায়। এবার গার্ডটি সঙ্গে সঙ্গে তা দেখতে পায় এবং ওয়েন্ডির ওপর হামলা করতে যায় এবং অন্যান্য গার্ডরাও সেখানে চলে আসে। কিন্তু জাস্টিন তখনই একটি পাউডার তাদের ওপর ছড়িয়ে দেয়, যেটাই তারা সবাই অজ্ঞান হয়ে পড়ে যায়। জাস্টিন বলে যে এই ওষুধের এফেক্ট 15 থেকে 20 মিনিটই থাকবে, আমাদের তার মধ্যে তোমার পেন্ডেন্টটা খুঁজে বার করতে হবে।
ওয়েন্ডি তাড়াতাড়ি করে ইভানের শিল মোড়টা নিয়ে নেয় এবং তার স্টাডির সামনে যায়। এবার স্টাডির সামনে যেতেই স্বাভাবিকভাবে ইভানের গার্ডরা তাকে আটকায়, কিন্তু ওয়েন্ডি মহারাজের শিলমোহর দেখিয়ে সেখানে প্রবেশ করে। এবার তারা তো এখানে ওখানে সব জায়গায় পেন্ডেন্টটা খুঁজছিল, কোথাওই খুঁজে পাচ্ছিল না। এবার তখনই ওয়েন্ডি লক্ষ্য করে যে তার টেবিলের ওপর একটি বাক্স রয়েছে এবং সে বুঝতে পারে যে এই বাক্সটার মধ্যেই পেন্ডেন্টটা রয়েছে। কিন্তু এই বাক্সটা একটা স্পেশাল পাজল বক্স টাইপের ছিল, যেটা সহজে খোলা যাবে না। এবার ওয়েন্ডি দেখতে পাচ্ছিল বাক্সের ফাঁক দিয়ে যে ওখানেই পেন্ডেন্টটা রয়েছে। এবার তখনই সেখানে ম্যাক্স আসে এবং বলে যে মা, আমাকে বাক্সটা দাও। ওয়েন্ডি তো সঙ্গে সঙ্গে বাক্সটা তার পিছনে লুকিয়ে পড়ে, কিন্তু ম্যাক্স বলে যে মা, ভয় পেও না, এই বাক্সটা একটা পাজল বক্স মতো, আমি তোমার কোনো ক্ষতি করব না। এই বাক্সটা খালি আমি আর বাবাই খুলতে পারি। এবং ম্যাক্স তার মাকে বাক্সটা খুলে সেই পেন্ডেন্টটা পেতে সাহায্য করে। ওয়েন্ডি বলে যে কিন্তু ম্যাক্স, তুমি আমাকে সাহায্য কেন করলে? ম্যাক্স বলে যে মা, সারা জীবন তোমার সাথে থাকতে চাই, কিন্তু আমি দেখেছি যে এই কদিন প্রাসাদে তুমি বন্দি অবস্থায় রয়েছো, যেমন খাঁচায় একটা পাখি বন্দি থাকে তেমন। আমি আর বাবা তোমাকে অলরেডি একবার অনেক কষ্ট দিয়েছি, আমি চাই না আমাদের জন্য তুমি দ্বিতীয়বার কোনো কষ্ট পাও। তুমি যদি এখান থেকে দূরে গিয়ে খুশি থাকতে পারো তাহলে আমি সেটাই চাই। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে কখনো ভুলে যেও না কিন্তু। এবার ততক্ষণে সেখানে ইভানও চলে আসে এবং বলে যে আমার পারমিশন ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। ম্যাক্স আর জাস্টিন গিয়ে তাড়াতাড়ি ইভানকে চেপে ধরে। ম্যাক্স বলে যে মা, তুমি তাড়াতাড়ি চলে যাও, আমি বাবাকে ধরে রেখেছি। এবং ওয়েন্ডি সঙ্গে সঙ্গে তার পেন্ডেন্টকে আদেশ দেয় টাইম পোর্টাল খোলার জন্য, এবং তার টাইম পোর্টাল ওপেন হয়ে যায়। ইভান তাড়াতাড়ি করে তাদের ছাড়িয়ে ছুটে যায়, কিন্তু ইভান দেখে যে সে ওয়েন্ডির দেহ এফোর ওফোর করে বেরিয়ে যায়, কারণ ততক্ষণে ওয়েন্ডির যে প্রসেসটা ছিল সেটা শুরু হয়ে গেছিল। বলে যে ওয়েন্ডি, আমাকে ছেড়ে যেও না, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি আমাকে ছেড়ে যেও না। ওয়েন্ডি বলে যে ইভান, আমি তোমাকে এই সাম্রাজ্যের সম্রাট হতে সাহায্য করেছিলাম, তুমি যদি সত্যি এতটুকু অনুতপ্ত হয়ে থাকো তাহলে একজন ভালো রাজা হয়েও এই রাজ্যের প্রজাদের ভালোভাবে রেখো, সেটাই আমার শেষ ইচ্ছা। সে জাস্টিনের দিকে ফিরে বলে যে জাস্টিন, আমি খুবই খুশি যে তোমার মতো একটা মানুষের সাথে আমার পরিচয় হয়েছে। আমি চাইবো যেন তুমি তোমার মনের মানুষকে খুঁজে পাও। সে ম্যাক্সকে বলে যে ম্যাক্স, তুমি খুব ভালো ছেলে, একজন ভালো মানুষ হিসেবে বড় হয়েও, আর নিজের খেয়াল রেখো, আর খুব ভালো একজন স্বামী, একজন ভালো মহারাজ হয়েও। এবং ওয়েন্ডি তার অন্তিম বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এবার তার দেহ সেখান থেকে অদৃশ্য হওয়ার পরই ইভান কেঁদে ওঠে যে ওয়েন্ডি, এটা হতে পারে না। ওদিকে জাস্টিন আর ম্যাক্সের চোখেও তো জল চলে এসেছিল। এবার আমরা বর্তমান সময়ের অর্থাৎ মডার্ন যুগের দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে আমাদের ওয়েন্ডি একটি দামি গাড়ি থেকে নামে এবং তার সামনে তাকে বহু ইন্টারভিউয়ার ছেঁকে ধরে, এবং আমরা জানতে পারি যে ওয়েন্ডি একজন বর্তমান সময়ের নাম করা লেখিকা। ইন্টারভিউরা তাকে প্রশ্ন করে যে আপনার যে এত সফলতা, এর পিছনের গোপন রহস্যটা কি? এবং ওয়েন্ডি তাদের জবাব দেয় যে আমার সাফল্যের গোপন রহস্য হলো নিজেকে ভালোবাসা। এবং সেখানেই আমাদের এই ড্রামাটি শেষ হয়। তোমাদের কি মনে হয়, ওয়েন্ডি যে সিদ্ধান্তটা নিয়েছিল ইভানকে ছেড়ে দেওয়ার, সেটা কি ঠিক ছিল, নাকি তার উচিত ছিল ইভানকে একটা সেকেন্ড চান্স দেওয়া? এর মতামত কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আমাদের ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে জানিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করলে আমার খুবই ভালো লাগবে। আর দেখা হবে পরের ভিডিওতে।